হ্যালো ম্যান, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ WBPSC ওয়ালা। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। WBCS 2023 প্রিলিমস পরীক্ষার আমাদের যে রিভিশন সিরিজ চলছিল, সেখানে কেমিস্ট্রির প্রথম ভিডিও আজকে আমাদের স্টার্ট হচ্ছে এখান থেকে। তো এই সিরিজের মূল বৈশিষ্ট্যটা হলো যে আমরা ওয়ান শট সিরিজের মধ্যে তো পুরো টপিকটা পুরো চ্যাপ্টার বাই চ্যাপ্টার একবার টোটালটা আলোচনা করেই দিয়েছি। তো তারপরে যে রিভিশনের পার্টটা বাকি থাকে, ঠিক আছে, সেই রিভিশনটা আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে করব। তা রিভিশন বলতে কি জিনিস, এখানে কি পুরো থরলি পুরো ফার্স্ট থেকে লাস্ট অবধি ডিসকাস করা হবে? আনসার হচ্ছে না, এখান থেকে পুরো থরলি ফার্স্ট থেকে লাস্ট অবধি ডিসকাস করা হবে না। তাহলে এখানে আমরা কি করব? এখানে আমরা রিভিশন করব সেই সমস্ত প্রশ্নগুলো যেই প্রশ্নগুলো চ্যাপ্টার থেকে বারবার পরীক্ষাতে আসছে, ঠিক আছে। কারণ তোমরা যদি লাস্ট 1-2 বছরের ট্রেন্ড ফলো করো, সেখানে দেখবে যে কোয়েশ্চেন পেপারে কিছু আপডেশন এসছে। বিভিন্ন স্টেট পিএসসি থেকে কিন্তু প্রশ্ন আমাদের WBPSCতে আসছে, এবং বিশেষত এসএসসি বা রেলের পরীক্ষায় টাটা কনসালটেন্সি সার্ভিস তারা যে কোয়েশ্চেন পেপার বা যে কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করে, সেই প্যাটার্নও কিন্তু আমাদের এখন WBPSCর পরীক্ষাতে চলে এসছে। তো সেই দিকে লক্ষ্য রেখে, সেই টপিকগুলোর ওপরে লক্ষ্য রেখেই আমি পুরোপুরিভাবে এই রিভিশন সিরিজটা চালাবো। তো আজকে আমরা কেমিস্ট্রির প্রথম লেকচার নাম্বার 1 করছি, এবং এই লেকচারে বা এই ভিডিওতে আমরা যে 3টে টপিক নিয়ে মেনলি ডিসকাস করব বা যে 3টে টপিক শেষ করব, সেই 3টে টপিকের প্রথম হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। ভালো করে দেখে নাও, পরমাণুর গঠন। তো একটা দুটো কোয়েশ্চেন এখান থেকে তুমি কমন পাবেই পাবে, প্রত্যেক বছরই আসে। তারপরে হচ্ছে সলিউশন। সলিউশন মানে হচ্ছে দ্রবণ, ঠিক আছে। এই সলিউশন মানে কিন্তু সমাধান নয়, ওকে, দ্রবণ। আর অ্যাসিড বেস সল্ট, অ্যাসিড ক্ষার লবণ। এবং 3টের মধ্যে আমরা বলতে পারি অ্যাটমিক স্ট্রাকচার এই চ্যাপ্টারটাই একমাত্র কনসেপচুয়াল চ্যাপ্টার, ঠিক। আর বাদ বাকি যে দুটো চ্যাপ্টার আছে, সেই দুটো চ্যাপ্টার আমাদের মোটামুটিভাবে একটু ডেটা রিলেটেড চ্যাপ্টার বা ইনফরমেশন বেসিক কোয়েশ্চেন কিন্তু সেখান থেকে বেশি আসে। তো চলো আমরা শুরু করি। অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টার দিয়ে আমরা আরম্ভ করব। ফার্স্ট আমরা চলে যাই অ্যাটমিক স্ট্রাকচারে কি কি পড়তে হবে। দেখো, অ্যাটমিক স্ট্রাকচার একটা বড় চ্যাপ্টার, তোমরা জানো। আগে আমরা ওয়ান শট সিরিজে অ্যাটমিক স্ট্রাকচার নিয়ে কিন্তু ফুল ডিসকাশন দিয়ে এসেছি। পুরো কমপ্লিট ডিসকাশন কিন্তু অ্যাটমিক স্ট্রাকচার থেকে দিয়ে আসা হয়েছে, যে অ্যাটমস তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কি আছে, অ্যাটম কোথা থেকে আবিষ্কার হয়েছে, কে আবিষ্কার করেছেন, অ্যাটমিক থিওরি কার কার দেওয়া, হ্যাঁ, অ্যাটমের মধ্যে কোন কোন ফান্ডামেন্টাল পার্টিকেল পাওয়া যায়, সেই পার্টিকেলগুলো কে আবিষ্কার করেছে, কত সালে আবিষ্কার হয়েছে, কোন রের সাথে কোন রের সম্পর্ক যাবে, এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো কিন্তু একটু ভালো করে আমাদের পড়তে হবে, ঠিক আছে। তো চলো আমরা দেখে নিই। আজকে মূলত আমি এই রিভিশন সিরিজটাতে এসএসসি এবং রেলের কোয়েশ্চেন পেপারই মেনলি রেখেছি। তার আগে আমাদের WBCS 10 ইয়ার্স তো আগেই সলভ করে দেওয়া হয়ে গেছে। তো আমি চেষ্টা করছি যে যে পরীক্ষাগুলো আমাদের হয়, সেই পরীক্ষাগুলোর সমস্ত কোয়েশ্চেন পেপারই তোমাদের এর মধ্যে ডিসকাস করে দেওয়ার, ঠিক আছে। চলো লেট স্টার্ট, আমরা শুরু করি। প্রথম দেখো, যে যে কোয়েশ্চেনগুলো এসছে পরীক্ষাতে, ফার্স্ট ওয়ান বলছে হুইচ ওয়ান ওয়াজ দ্য গ্রেটেস্ট মাস ইলেকট্রন, প্রোটন এবং নিউটনের মধ্যে। দেখো ভাই, একদম ইজি কোয়েশ্চেন। বলছে ইলেকট্রন, প্রোটন, নিউটনের মধ্যে কার মাস সব থেকে বেশি। তো তুমি বলবে যে স্যার ইলেকট্রনের মাস তো আমরা জানি 9.1। ইলেকট্রনের মাস কত? 9.1 ইন্টু 9.1 ইন্টু 10⁻³ কেজি। হ্যাঁ, তো প্রোটনের মাস বলবে 1.6725 ইন্টু 10⁻27 কেজি। নিউটনের মাস বলবে 1.6750 ইন্টু 10⁻27 কেজি। তো এই তিনটের মধ্যে ম্যাসিভ কে আছে, কার মাস সব থেকে বেশি যদি জানতে চায়, তো আনসার নিউটনই হবে। কিন্তু আমরা বলতে পারি যে মাস অফ প্রোটন ইজ ইকুয়াল টু মাস অফ নিউটন। তার মানে প্রোটনের মাস এবং নিউটনের মাস, সেই দুটো মাস কিন্তু ইকুয়াল হবে। ওকে, মাস অফ প্রোটন ইজ ইকুয়াল টু মাস অফ নিউটন, নিয়ারলি ইকুয়াল টু, মানে প্রোটনের মাস এবং নিউটনের মাস মোটামুটিভাবে সমান হয়। ওকে, ঠিক আছে, ভালো কথা। দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে যে হোয়াট চার্জ ইজ প্রেজেন্ট অন এ নিউটন। ভাই নিউটন কি চার্জ তার মধ্যে কি থাকে নাকি থাকে না? তো বলবে যে নিউটন কি পার্টিকেল? নিউটন চার্জলেস পার্টিকেল। নিউটনের মধ্যে কোনো রকম কোনো চার্জ থাকে না। কেন? নিউটন পার্টিকেলের যে ফর্মুলা হয় সেটা N10 হয়। তো নিউটন হচ্ছে চার্জলেস পার্টিকেল, তার মানে নিউটনের কোনো রকম কোনো চার্জ থাকে না, ঠিক আছে। নেক্সট বলছে when there are two electron in the same orbital they have। দেখো পাউলিস
এক্সক্লুশন প্রিন্সিপাল বা অপবর্জন নীতি অনুযায়ী একটা স্টেটমেন্ট আমরা জানি যে একটা ইলেকট্রনের 4টে কোয়ান্টাম নাম্বারের যে মান হয় সেই 4টে কোয়ান্টাম নাম্বারের মান কখনো সমান হতে পারে না। 3টে কোয়ান্টাম নাম্বারের মান সেম হবে, একটা কোয়ান্টাম নাম্বার যেটা স্পিন কোয়ান্টাম নাম্বার বলে তার ভ্যালু আলাদা হবে। কারণ ইলেকট্রন যখন কোনো অরবিটে ঘোরে বা অরবিটালে থাকে তখন ইলেকট্রনের রোটেশন দুরকম হতে পারে, একটা হচ্ছে ক্লকওয়াইজ, একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, একটাকে বাংলাতে দক্ষিণাবর্তী বলে, একটাকে বামাবর্তী বলে। তো যখন একটা পার্টিকুলার অরবিটালে কোনো একটা ইলেকট্রন থাকবে, সেই ইলেকট্রন দুটোর যে স্পিন হবে, একটার স্পিন যদি আমি আপ স্পিন বলি, একটা স্পিন আমাদের ডাউন স্পিন বলতে হবে। এবার আপ স্পিনকে তুমি প্লাস আপ দিয়ে বলো যে এর স্পিনের ভ্যালু কত, প্লাস আপ। ওকে, ডাউন স্পিনের যে স্পিনের ভ্যালু হবে সেই স্পিনের ভ্যালু হবে মাইনাস আপ। আলটিমেটলি যে স্পিন হবে, টোটাল যে স্পিন হবে সেই স্পিনের ভ্যালু 0 হবে। ঠিক আছে, তো একটা প্লাস আপ হবে, একটা মাইনাস আপ হবে, মাইন্ড ইট। ঠিক আছে, তার মানে এরা কি স্পিনে থাকবে, অপোজিট স্পিনে থাকবে। কিন্তু দুটো আলাদা অরবিটাল যখন আমরা কনসিডার করব, সেই দুটো আলাদা অরবিটালে ইলেকট্রনের স্পিন সেম হতে পারে, কিন্তু যখন দুটো সেম অরবিটাল বলবো, একই অরবিটালে কিন্তু দুটো ইলেকট্রনের স্পিন কখনো সেম হবে না, তারা কিন্তু আলাদা হবেই। ওকে, নেক্সট পরেরটা বলছে অ্যান্টিপার্টিকেল অফ ইলেকট্রন। ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেলের নাম কি? এই জায়গাগুলো ভালো করে পড়বে। ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেলকে বলা হয় পজিট্রন। কেন? ইলেকট্রনের যে ফর্মুলা আছে সেই ফর্মুলাকে আমরা বলতে পারি ই মাইনাস, কারণ ইলেকট্রন হচ্ছে নিজে নেগেটিভ চার্জ। অ্যান্টিপার্টিকেল যারা হয় তারা হচ্ছে মাস ইকুয়াল হবে, চার্জ নিউমেরিক্যাল ভ্যালু ইকুয়াল হবে, কিন্তু তার যে কোয়ালিটি হবে সেই কোয়ালিটি অপোজিট হবে। মাস, ইলেকট্রনের মাস, পজিট্রনের মাস সমান। পজিট্রনকে আমরা ভেঙে বললে বলবো পজিটিভ ইলেকট্রন, তার মানে ইলেকট্রন আমরা নর্মালি জানি নেগেটিভ, সেই ইলেকট্রন যদি কখনো পজিটিভ হয়ে যায় তখন আমরা তাকে বলবো বেসিক্যালি পজিট্রন। ঠিক আছে, তো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এটাকে খুব ভালো করে পড়বে। যেমন প্রোটনকে আমরা বলবো তার অ্যান্টিপার্টিকেলের নাম বলবো অ্যান্টিপ্রোটন। হ্যাঁ, আরো পার্টিকেল কিছু আমাদের ফান্ডামেন্টাল পার্টিকেল যেগুলো আছে তার বাইরেও নন ফান্ডামেন্টাল পার্টিকেলও কিছু আছে, কিন্তু সেগুলো সাব অ্যাটমিক পার্টিকেল, অ্যাটমের মধ্যেই পাওয়া যায়। যেমন পজিট্রন, অ্যান্টিপ্রোটন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, মেসন। ঠিক আছে, এই সমস্ত পার্টিকেলের নাম দেখবে আগে আমাদের ওয়ান শটের মধ্যে সবকিছু বলা আছে, সেই জিনিসগুলো ভালো করে দেখে নেবে একবার। ঠিক আছে, এবার পজিট্রনের ইনভেন্টরের নাম এখানে জানতে চাইতে পারে। ঠিক, অনেকবার এসছে। পজিট্রনের ইনভেন্টরের নাম হচ্ছে কার্ল ডি অ্যান্ডারসন বলে একজন বিজ্ঞানী। ঠিক আছে, কার্ল ডি অ্যান্ডারসন, এই নামটা মাথায় রাখবে, অ্যান্ডারসন নামটা কার্ল ডি অ্যান্ডারসন বলে। ওকে, নেক্সট পরেরটা দেখো, পরেরটা কি বলছে, দ্য নিউক্লিয়াস অফ দ্য হাইড্রোজেন অ্যাটম ইজ কল্ড অ্যাস। হাইড্রোজেন অ্যাটমের যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসকে আমরা কি বলবো? তুমি বলবে যে স্যার হাইড্রোজেন অ্যাটমের নিউক্লিয়াস মানে হাইড্রোজেন অ্যাটমের সংকেত যদি আমি বলি তাহলে H11 বলবে। H11 মিন্স কি? হাইড্রোজেন অ্যাটমে প্রোটন একটা থাকে, ইলেকট্রন একটা থাকে, নিউট্রন কতগুলো বলবে 1 - 1, নিউট্রন কতগুলো থাকে 0 থাকে। তো এবার নিউক্লিয়াসের মধ্যে কে থাকে? প্রোটন আর নিউট্রন থাকে। তাহলে প্রোটন হাইড্রোজেনের একটা আছে, নিউট্রন আছে 0টা, তাহলে 1 + 0 মানে কত হবে? 1 + 0 মানে 1 হবে। তার মানে হাইড্রোজেনের নিউক্লিয়াসে প্রোটন কটা? শুধুমাত্র একটাই প্রোটন আছে, কোনো নিউট্রন কিন্তু নেই। তার মানে ঘুরিয়ে কোয়েশ্চেন এরকম যা তোমার কাছে জানতে চাইতে পারে যে একটা নিউট্রনবিহীন পরমাণুর এক্সাম্পল দাও। তুমি বলবে যে স্যার নিউট্রনবিহীন পরমাণু হচ্ছে হাইড্রোজেন পরমাণু। ঠিক আছে, এবং হাইড্রোজেনের মধ্যে কোনটা? H11। H11 মানে কি? প্রোটিয়াম। রাইট, নেক্সট পরের কোয়েশ্চেন দেখো, বলছে দ্য এক্সপেরিমেন্ট হুইচ লেড টু দ্য ডিসকভারি অফ নিউক্লিয়াস ওয়ার পারফর্ম বাই, মানে নিউক্লিয়াসকে আবিষ্কার করেছে। ডিরেক্ট কোয়েশ্চেন থাকতে পারে যে ডিসকভারি অফ নিউক্লিয়াস ওয়াজ ডান বাই। ঠিক আছে, নিউক্লিয়াসকে আবিষ্কার করেছে, বলবে নিউক্লিয়াস আবিষ্কার করেছেন রাদারফোর্ড। রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করেন কত সালের কথা? 1911 সালের কথা। 1911, 1911 সালে রাদারফোর্ড নিউক্লিয়াসকে আবিষ্কার করেন। কথা বোঝা গেল? তো এই কোয়েশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দেখো বারবার পরীক্ষাতে এসছে। ঠিক, এগুলো রিপিটেডলি এসছে পরীক্ষাতে, নট অনলি সিঙ্গেল এক্সাম। তুমি যে কোনো কোয়েশ্চেন পেপার, যে কোনো এক্সামের কোয়েশ্চেন পেপার ফলো করো, এই কোয়েশ্চেনগুলোকে তুমি দেখবে যে বারবার করে পরীক্ষাতে দিচ্ছে। মাইন্ডেড, ভালো করে এগুলো রেডি করতে হবে। চলো পরের কোয়েশ্চেন বলছে আইসোটোপ অফ অ্যান এলিমেন্ট ডু নট হ্যাভ। আচ্ছা, আইসোটোপের কি কি থাকে না? তো প্রথমে আমরা আইসোটোপ মানে বুঝে নিই একটুখানি। আইসোটোপ মানে কি? পি স্ট্যান্ডস ফর কি নাম্বার? বলবে পি স্ট্যান্ডস ফর প্রোটন নাম্বার। তার মানে যাদের প্রোটন নাম্বার সেম থাকবে তারা হবে একজন আরেকজনের আইসোটোপ। প্রোটন নাম্বার সেম কথাটার মানে কি? ধরো H11 বললাম, H11 মানে প্রোটিয়াম,
H21 বললাম, H21 মানে ডয়টেরিয়াম, H31 বললাম ট্রিটিয়াম। তো তার মধ্যে কি ইকুয়াল আছে? তুমি বলবে 111, তিনটের মধ্যে প্রোটন ইকুয়াল, তার আইসোটোপ। তাহলে আইসোটোপের মধ্যে কি কি থাকবে না? বলছে সেম নাম্বার অফ ইলেকট্রন আছে, তো সেম নাম্বার অফ ইলেকট্রন আছে, তাহলে এটা হবে। সেম ফিজিক্যাল প্রপার্টিস, ফিজিক্যাল প্রপার্টিস মানে হচ্ছে বাইরের থেকে দেখে যে জিনিসটা মনে হয় সেই জিনিসটা সেম কিনা, তো বলবে না। কেন না? কারণ আইসোটোপে H11 এর ধরো যা ফিজিক্যাল প্রপার্টিস হবে H21 এর তাই ফিজিক্যাল প্রপার্টিস হবে না, কিন্তু সেম কেমিক্যাল প্রপার্টিস হবে। কেন জানো? এই দুটোর মধ্যে ডাউট তৈরি হয়, কারণ কেমিক্যাল প্রপার্টিস পুরোপুরিভাবে ডিপেন্ড করে ইলেকট্রনের ওপরে, মানে কেমিক্যাল রিয়াকশনে পার্টিসিপেট করার প্রবাবিলিটি। এবং কেমিক্যাল রিয়াকশন করে যে পার্টিকেল সেটা কিন্তু ইলেকট্রন, প্রোটন কিন্তু নয়, নিউট্রনও নয়। সো দুটোর মধ্যে ইলেকট্রন নাম্বার সেম আছে, প্রোটন নাম্বারও সেম আছে। তাহলে প্রোটন নাম্বার যদি সেম থাকে, ইলেকট্রন নাম্বার যদি সেম থাকে, তাদের কেমিক্যাল প্রপার্টিস বা রাসায়নিক ধর্ম, এই রাসায়নিক ধর্মও কিন্তু সেম থাকবে। ওকে, সেম নাম্বার অফ প্রোটন, সেম নাম্বার অফ প্রোটন আছে, একটা সেম নাম্বার অফ প্রোটন তো আছে, তার মানে এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক। সেম ফিজিক্যাল প্রপার্টিস, বাহ্যিক ধর্ম, সেই বাহ্যিক ধর্ম কিন্তু আলাদা হবে। তো ডু নট হ্যাভ যখন আমার কাছে জানতে চাইছে, তাহলে আমি আনসার দেবো কি? সেম ফিজিক্যাল প্রপার্টিস, এটা হবে না। তাহলে আইসোটোপের রেসপেক্টে এটা ভুল, বাদ বাকি যে তিনটে জিনিস দেওয়া আছে সেই তিনটে জিনিস ঠিক। কনসেপ্ট ক্লিয়ার? চলো এইভাবে জিনিসগুলো পড়তে হবে। নেক্সট পরেরটা বলছে কি? বলছে হ্যাঁ, অ্যাটমিক নাম্বার ইজ অলওয়েজ ইকুয়াল টু দ্য, অ্যাটমিক নাম্বার কার সাথে ইকুয়াল হবে? তুমি বলবে যে স্যার অ্যাটমিক নাম্বার মানে হচ্ছে কোনো একটা জিনিসের বা কোনো একটা এলিমেন্টের প্রোটন নাম্বার। তো অ্যাটমিক নাম্বার কার সাথে ইকুয়াল হবে? বলবে প্রোটন নাম্বারের সাথে অ্যাটমিক নাম্বার ইকুয়াল হবে। যেমন সোডিয়ামের অ্যাটমিক নাম্বার যদি বলি, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11, ওই জন্য সোডিয়ামের মধ্যে প্রোটনও কটা থাকবে? প্রোটনও থাকবে 11টা। তার মানে যেই এলিমেন্টের যেটা অ্যাটমিক নাম্বার, সেই এলিমেন্টের করেসপন্ডিং প্রোটন নাম্বারও কিন্তু সেই নাম্বারটা। এবং তোমাকে যদি জিজ্ঞেস করে যে তিনটে ফান্ডামেন্টাল পার্টিকেল আমরা জানি, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এই ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের মধ্যে ফান্ডামেন্টাল কে, ফান্ডামেন্টাল মানে হচ্ছে কোনো একটা এলিমেন্টকে আইডেন্টিফাই করার উপায়টা কি? কোনো একটা এলিমেন্টকে আইডেন্টিফাই করতে বেসিক্যালি কোন পার্টিকেলটা লাগে? তখন তুমি বলবে যে এলিমেন্টকে আইডেন্টিফাই করতে প্রোটন পার্টিকেলই লাগে। কনসেপ্ট বোঝা গেল? তো এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ জায়গা, এইগুলো বারবার করে পরীক্ষাতে আসে, ভালো করে এইগুলো কিন্তু রেডি করবে। নেক্সট পরেরটা দেখো, অ্যাটমিক নাম্বার ইজ অলওয়েজ ইকুয়াল টু দ্য প্রোটন নাম্বার, এটা তো হয়ে গেল, বেশ বলে দিলাম। অল আইসোটোপ অফ দ্য সেম এলিমেন্ট হ্যাভ, দেখো আইসোটোপের মধ্যে কোন নাম্বার ইকুয়াল থাকে বললাম? বলবে আইসোটোপে পি স্ট্যান্ডস ফর কোন নাম্বার বললাম? প্রোটন নাম্বার। তাহলে পি যদি তোমার প্রোটন নাম্বার হয়, পি স্ট্যান্ডস ফর প্রোটন নাম্বার যদি হয়, তাহলে আইসোটোপের মধ্যে প্রোটন নাম্বার ইকুয়াল, তাহলে প্রোটন নাম্বার অপশানে থাকতে পারে, অ্যাটমিক নাম্বার অপশানে থাকতে পারে। বলছে সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট মাসেস, তো অবশ্যই অ্যাটমিক নাম্বার যেটা থাকবে সেই অ্যাটমিক নাম্বার সেমই তো থাকবে, কিন্তু মাস ডিফারেন্ট হবে। কারণ দেখো, আমি যদি নর্মাল H2 এর কথা বলি, তাহলে H2 এর মলিকুলার মাস কত? তুমি বলবে 1 × 2 + 16, 16 আর 2 কত হলো? 18 গ্রাম। ওইদিকে যদি আমি D2 কথা বলি, ডয়টেরিয়াম অক্সাইড, ডয়টেরিয়াম অক্সাইড বললে বলবে তুমি 2 × 2, তাই তো? 2 × 2 প্লাস কত বলবে? প্লাস বলবে 16। 2 × 2 + 16 মানে হচ্ছে 20 গ্রাম। তার মানে নর্মাল জলের থেকে কিন্তু ডয়টেরিয়াম অক্সাইড D2O কত গ্রাম ভারী? প্রত্যেক মোলে কিন্তু 2 গ্রাম করে ভারী হবে, মানে 2 গ্রাম করে তার মাস বেশি হবে। ক্লিয়ার? নেক্সট পরেরটা দেখো, নাম্বার অফ দ্য নিউট্রন ইন অ্যান অ্যাটম অফ হাইড্রোজেন, হাইড্রোজেনে কতগুলো নিউট্রন আছে সেই নাম্বারটা জানতে চাইছে। কটা আনসার হবে? 0। এবার কেউ বলতে পারো যে স্যার ডয়টেরিয়ামে যদি নিউট্রন জানতে চায়, তোমাকে হাইড্রোজেনের আইসোটোপ আমরা তিনটে হয় জানি, প্রোটিয়াম, ডয়ট্রিয়াম, ট্রিটিয়াম। এবার কখনো যদি প্রোটিয়াম, ডয়ট্রিয়ামের কথা কিছু না বলে, ট্রিটিয়ামের কথা কিছু না বলে, নর্মাল যদি হাইড্রোজেন বলে, তো তুমি সবসময় ধরে নেবে যে সেখানে প্রোটিয়াম আছে। ডয়ট্রিয়াম, ট্রিটিয়াম হলে সেই ডয়ট্রিয়াম, ট্রিটিয়ামের নাম সেখানে উল্লেখ করে দেবে, ঠিক আছে? না হলে কোনো সমস্যা নেই। ওকে, চলো নেক্সট পরের পার্ট দেখি আমরা। পরের পার্ট আমাদের আছে যেটা, সেটা হচ্ছে এটা, হোয়াট ইজ দ্য অ্যাটমিক মাস অফ হাইড্রোজেন, হাইড্রোজেনের অ্যাটমিক মাস কত? দেখো হাইড্রোজেন হচ্ছে আমাদের পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিলে আমাদের যতগুলো এলিমেন্ট আছে ততগুলো এলিমেন্টের মধ্যে ফার্স্ট এলিমেন্ট হচ্ছে বেসিক্যালি হাইড্রোজেন। তো হাইড্রোজেনের অ্যাটমিক মাস কত? অ্যাটমিক মাসও 1। অ্যাটমিক নাম্বার যদি জিজ্ঞেস করে কত, বলবে অ্যাটমিক নাম্বারও 1। অ্যাটমিক মাস এবং অ্যাটমিক নাম্বার দুটোই কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে 1 1 করে হয়। মাইন্ড ইট,
ভেরি কেয়ারফুলি। তো হাইড্রোজেন মাস এবং অ্যাটমিক নাম্বার দুটোই 1 1, H11। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, হাউ মেনি অক্সিজেন অ্যাটমস আর দেয়ার ইন ওয়ান মলিকুল অফ ইথাইল অ্যালকোহল। তো খুব ভালো কোয়েশ্চেন, ঠিক আছে। এই কোয়েশ্চেনটার মতো এরকম অনেক কোয়েশ্চেন কিন্তু আগামী দিনে আমাদের স্টেট পিএসসির পরীক্ষাতে আসতে পারে। তো কিভাবে আমরা সেই জিনিসটাকে করব বা এই ধরনের কোয়েশ্চেন ডিল করব, দেখো তার জন্য প্রথম জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে সংকেত। সংকেত না জানলে এই কোয়েশ্চেনের আনসার করা যাবে না। তো ইথাইল অ্যালকোহলের সংকেত কি বলবে, C2H5OH। তো দেখো 1 মোল ইথাইল অ্যালকোহলের মধ্যে আমার কটা অক্সিজেন আছে দেখতে পাচ্ছ, বলবো অক্সিজেন স্যার একটা আছে। তাহলে একটা অক্সিজেন থাকলে 1 মোল ইথাইল অ্যালকোহলে একটা অক্সিজেন অ্যাটম আছে। এই কোয়েশ্চেনটা তোমাকে উল্টোভাবে হাইড্রোজেন থাকতে পারতো। হাইড্রোজেন কটা, 5টার একটা 6টা। কার্বন কটা, কার্বন আছে 2টো। তো এইভাবেও কিন্তু কোয়েশ্চেন থাকতে পারে যে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের নাম্বারের যে রেশিও আছে সেই রেশিওটা বলো। কার্বন হাইড্রোজেন অক্সিজেন তুমি বলবে 2:6:1। এইটা হচ্ছে তাদের করেসপন্ডিং রেশিও আসতো, তাই তো 2:6:1 গেল। নেক্সট কোয়েশ্চেন দেখো, যেহেতু এটা টিসিএস এর কোয়েশ্চেন তো এটা শিফট টু শিফট এটা ভ্যারি করে, যেহেতু এটা অনলাইন এক্সাম, ঠিক আছে। একটা শিফটে এই কোয়েশ্চেনটা এসছে, নেক্সট শিফটে এই কোয়েশ্চেনটা এসছে। কোয়েশ্চেন তোমাকে বলছে যে হাউ মেনি অক্সিজেন অ্যাটম আর দেয়ার ইন অ্যাসিটোন মলিকুল। অ্যাসিটোন মলিকুলে কতগুলো অক্সিজেন অ্যাটম আছে, এটার জন্য অ্যাসিটোনের ফর্মুলা জানতে হবে। একটা আমরা প্র্যাকটিক্যাল লাইফে অ্যাসিটোনকে একটা নির্দিষ্ট কাজে ব্যবহার করে থাকি। এটা একটা স্পিরিট টাইপের একটা কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ড। তো তোমরা আমাকে বলো যে কি প্র্যাকটিক্যাল কাজের কথা আমি বলছি, ঠিক আছে, যার জন্য আমরা অ্যাসিটোনকে ব্যবহার করি। তো অ্যাসিটোনে কটা আমাদের কার্বন আছে, তুমি বলবে 2টো। হাইড্রোজেন কটা আছে, তুমি বলবে 6টা। অক্সিজেন কটা আছে, তুমি বলবে 1টা। ঠিক, তারপরে একইভাবে কার্বন হাইড্রোজেন আর অক্সিজেনের রেশিও করলে 2:6:1 হবে। ঠিক আছে, এই 3:6:1 হবে। কার্বন 3টে, হাইড্রোজেন 3 আর 3 6টা, অক্সিজেন 1টা। ঠিক, আচ্ছা এবার তোমাকে জানতে চাইতে পারে কটা হাইড্রোজেন আছে, কটা কার্বন আছে, ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন দিতে পারে। বা তোমাকে অ্যাসিটোনের ফর্মুলা আমরা এরকম ভাবেও তো লিখতে পারি C3H6O। তো এইভাবে খেয়াল রাখলেও তুমি জানবে। ওকে, নেক্সট পরের কোয়েশ্চেনটা দেখো, বলছে ইফ অ্যান অ্যাটম হ্যাজ অ্যাটমিক নাম্বার 10, 10 হচ্ছে যার অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার কত বলছে, ভর সংখ্যা বলছে 23, দেন হোয়াট উইল বি দ্য নাম্বার অফ দ্য প্রোটন অ্যান্ড নিউট্রন ইন অ্যান অ্যাটম রেসপেক্টিভলি। প্রোটন এবং নিউট্রনের নাম্বার কতগুলো করে আছে। তো ভালো করে একটা জিনিস তুমি ফলো করো, যে মাস নাম্বার কত বলেছে, মাস নাম্বার বলেছে 23। তাহলে ধরে নাও আমি এক্স একটা অ্যাটমের কথা বলছি, তো এক্স এর মাস নাম্বার কত বলেছে 23, ঠিক আছে। অ্যাটমিক নাম্বার কত বলেছে 10, অ্যাটমিক নাম্বার 10 বলেছে। আচ্ছা অ্যাটমিক নাম্বার যতগুলো হয় সেই নাম্বারটাকে আমরা প্রোটন বলি, তাহলে প্রোটন নাম্বার কত হবে 10টা। নিউট্রন নাম্বার তুমি কত বলবে, 23-এর থেকে 10কে যদি আমরা মাইনাস করি নিউট্রন নাম্বার হবে 13। তার মানে প্রোটন এবং নিউট্রন কতগুলো করে হবে, 10 এবং 13 করে হবে। এইভাবে কিন্তু কিছু কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় আগামী দিনে আসতে পারে, মাইন্ডেড, ঠিক আছে। এই কোয়েশ্চেনগুলো, এই ধরনের কোয়েশ্চেনগুলো যেগুলো আছে এগুলো ভালো করে রেডি করবে। নেক্সট, হাউ মেনি নিউট্রনস আর দেয়ার ইউরেনিয়াম 238-92 অ্যাটম। ইউরেনিয়াম 238-92-এর মধ্যে কতগুলো নিউটন আছে জানতে চাইছে। তো নিউটন আমরা কেমন করে বার করি ভাই, বলবে যে স্যার নিউটন আমরা বার করি এই নাম্বার থেকে এই নাম্বারকে মাইনাস করে দেবো। 238-এর থেকে 92-কে মাইনাস করে দিলে কত হবে, 146 হবে। তাহলে 146 নাম্বার অফ নিউটন আছে। সিম্পল হিসাব, কিছু নেই। নেক্সট, দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যান অ্যাটম হ্যাভিং অ্যাটমিক নাম্বার 20। তোমরা কমেন্ট আমায় বলো যে 20 অ্যাটমিক নাম্বার কোন এলিমেন্টের আছে, ঠিক আছে। এগুলো আমার সাথে ঝটপট ঝটপট কমেন্ট করতে থাকো, তার মধ্যেই আমাদের ক্লাসে রিভিশনটা হয়ে যাবে। তো 20 অ্যাটমিক নাম্বার যার আছে তার ইলেকট্রনিক কনফিগারেশন কত দাঁড়াবে, 2 8 8 2। দেখো ছোটবেলায় ক্লাস 9-10-এর কনসেপ্ট যদি আমরা বলি সেখানে আমাদের কি শেখানো হয়, তো বলবে যে সেখানে স্যার শেখানো হয় যে প্রথম যে সেল থাকবে সেই সেলে 2টো করে ফিল আপ করবো, 2টো ইলেকট্রন থাকবে, তারপরে যে সেলগুলো দিতে দিতে যাব সেই সেলে 8টা করে ইলেকট্রন দিতে দিতে যাব। কিন্তু বাস্তবিকভাবে এই যে কথাটা বা এই যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা ঠিক না, বাস্তবিকভাবে সেটা ভুল। কারণ একটা সেলে ম্যাক্সিমাম যে ইলেকট্রন থাকতে পারে তার যে রুলটা, সেই রুলটা হচ্ছে 2n² রুল, ঠিক আছে। 2n² রুল থেকে KLMN প্রত্যেকটা সেলে কতগুলো করে ইলেকট্রন থাকবে সেই নাম্বারটাকে কিন্তু জাজ করা যায়। ওকে, তো চলো তাহলে 20 অ্যাটমিক নাম্বার কার সেটা বলবে, তো তার কনফিগারেশন হচ্ছে 2। আরেকটাও কমেন্ট করবে যে এই কনফিগারেশন থেকে আমরা যদি বলি যে এই এলিমেন্টটা যে, সেই এলিমেন্টের ভ্যালেন্সি কত হবে বলো। ভ্যালেন্সি মানে হচ্ছে যোজ্যতা, তাহলে তোমরা বলো যে এখান থেকে যোজ্যতা কত বলবো, ঠিক, বা যোজ্যতা কেমন ভাবে আমাদের বার করে, ঠিক আছে। নেক্সট পরের কোয়েশ্চেন দেখি আমরা।
বলছে প্রোটন ইজ আইডেন্টিক্যাল টু, আচ্ছা প্রোটন কার সাথে আইডেন্টিক্যাল সেই জিনিসটা বলতে চেয়েছে। দেখো এইগুলো অপশানের ওপরে বেসিক্যালি ডিপেন্ড করবে। প্রোটন ইজ আইডেন্টিক্যাল টু বলছে এ বিটা পার্টিকেল, বিটা পার্টিকেলের সাথে প্রোটন আইডেন্টিক্যাল। ঠিক আছে, কি কারণে বিটা পার্টিকেলের সাথে আইডেন্টিক্যাল বলছে? দেখো বিটা পার্টিকেল যদি আমি বলি বিটা পার্টিকেল হচ্ছে স্ট্রিম অফ ইলেকট্রন, তার মানে বিটা পার্টিকেলকে আমরা এইভাবে লিখতে পারি E0-1, এইভাবে জিনিসটাকে লেখা যেতে পারে। ঠিক আছে, তো প্রোটনের যে চার্জ আছে সেই চার্জটা তো ইলেকট্রনের চার্জের সাথে ইকুয়াল, সেই চার্জের ইকুয়ালনেসের জন্যই কিন্তু একটা প্রোটন পার্টিকেলকে বিটা পার্টিকেলের সাথে ইকুয়াল বানাচ্ছে, চার্জের জন্য মেনলি, মাস নয়। ওকে, এই জায়গাটা, এই যে জিনিসটা বা এই যে কোয়েশ্চেনটা দিয়েছি, এই কোয়েশ্চেনটা কনফিউজিং কোয়েশ্চেন। এটা ডিপেন্ড করবে অপশান আমাদের কি আছে তার উপরে। অপশান না জানা থাকলে এই জিনিস এইভাবে জাজ করা যাবে না। ঠিক আছে, নেক্সট পরের কোয়েশ্চেন দেখো, বলছে হুইচ পার্টিকেল ওয়ার মেড টু ফল এ থিন গোল্ড ফয়েল বাই আর্নেস্ট রাদারফোর্ড। আচ্ছা, রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট আমরা জানি, যার জন্য 1911 সালে রাদারফোর্ড নিউক্লিয়াসকে আবিষ্কার করেছেন। এবং এখানে যা বলতে চেয়েছে যে নিউক্লিয়াসকে আবিষ্কার করার সময় রাদারফোর্ড যে পার্টিকেল নিয়ে স্ক্যাটারিং এক্সপেরিমেন্টটা করেছিলেন সেই পার্টিকেলটা কি পার্টিকেল? তো বলা হয় যে সেই পার্টিকেলটা হচ্ছে আলফা পার্টিকেল। যে আলফা পার্টিকেলকে মানে কোনো একটা এলিমেন্টের ওপরে ফেলিয়ে সেখান থেকে কি পরিমাণ লাইট, কি পরিমাণ রে আর কি স্ক্যাটার করছে সেই জায়গাটাকে মেনলি দেখানোর চেষ্টা করা। ঠিক আছে, তো এইটা হচ্ছে সেই ধরনের জিনিস একটা, তো খুব ইম্পর্টেন্ট জিনিস, এটাকে একটু মাথায় রাখতে হবে ভালোভাবে। নেক্সট পরেরটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ডোনার অ্যাটম। ডোনার অ্যাটম কথাটার মানে কি জানো? যার মধ্যে ইলেকট্রন এক্সেস আছে। এই যে ডোনার অ্যাটম ডোনেট কি করতে পারবে? বলবে ইলেকট্রন ডোনেট করতে পারবে। ইলেকট্রন ডোনেট কে করতে পারবে? বলবে যে যার মধ্যে ইলেকট্রন এক্সেস আছে, ইলেকট্রন বেশি থাকবে। ইলেকট্রন বেশি কার মধ্যে আছে? বলবে যে যার মধ্যে লোন পেয়ার আছে। লোন পেয়ার মানে নিঃসঙ্গী ইলেকট্রন জোড়। এবার দেখো ফসফরাস যদি আমি বলি, ফসফরাস হচ্ছে পি, অ্যান্টিমনি হচ্ছে এসবি, ঠিক আছে, আর্সেনিক হচ্ছে এএস, আর অ্যালুমিনিয়াম, এই অ্যালুমিনিয়াম কি হিসেবে কাজ করে? অ্যালুমিনিয়াম একটা লুইস অ্যাসিড হিসেবে কাজ করে, কারণ অ্যালুমিনিয়ামের কি অরবিটাল থাকে জানো? ব্যাক এন্ড 3D অরবিটাল থাকে। এই কনসেপ্টগুলো একটুখানি 11-12 অ্যাডভান্স কনসেপ্ট। অ্যালুমিনিয়ামের ভ্যাকেন্ট 3D অরবিটাল থাকে, এই জন্য অ্যালুমিনিয়াম যেই চার্জ হিসেবে থাকতে পারে অ্যালুমিনিয়াম +3, এই 3+ চার্জ বললাম, অ্যালুমিনিয়াম +3 স্টেটে থাকতে পারে। ঠিক আছে, তো যেই কারণের জন্য এই জিনিসগুলো মেনলি হয়ে থাকে, মাইন্ড ইট। এগুলো আমাদের একটু অ্যাডভান্স কনসেপ্ট, এটা জানতে হবে। অ্যালুমিনিয়াম বলো বোরন বলো অ্যাকচুয়ালি গ্রুপ 13 পর্যায় সারণী যে চার্টটা আছে সেই চার্টে গ্রুপ নম্বর 13-এ যে আছে এই 13 নম্বর গ্রুপে কিন্তু এই অ্যালুমিনিয়াম আছে, এবং অ্যালুমিনিয়াম এবং বোরন দুটোই ডোনার অ্যাটম হিসেবে কাজ করতে পারে না, এরা অ্যাকসেপ্টার অ্যাটম হিসেবে কাজ করে, কারণ তাদের অরবিটাল ফাঁকা থাকে বলে তারা অন্যান্য এলিমেন্ট থেকে ইলেকট্রনকে নিজের অরবিটালে টেক আপ করতে পারে। হয়ে গেল। নেক্সট, হুইচ ফ্যাক্ট ইজ ট্রু অ্যাবাউট আলফা পার্টিকেল ইন অ্যান অ্যাটম। আচ্ছা, আলফা পার্টিকেলের সম্পর্কে কোন ফ্যাক্টটা ট্রু আছে? তো এটা বেসিক্যালি অপশান বেস কোয়েশ্চেন, অপশানে তোমার যেটা থাকবে তার উপর বেসিক্যালি ডিপেন্ড করবে। দেখো আলফা পার্টিকেল মানে কি? বলবে যে আলফা পার্টিকেল মানে হচ্ছে হিলিয়াম 42++। ঠিক, তাহলে আলফা পার্টিকেলের চার্জ কি বলবে? চার্জের কোয়ালিটি কি বলবে? বলবে পজিটিভ চার্জ। আলফা পার্টিকেল প্লাস চার্জ মানে আলফা পার্টিকেল কাকে নেবে? নেগেটিভ চার্জকে টানবে। ঠিক আছে, আমরা যদি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে দিয়ে পাঠাই তো ইলেকট্রিক ফিল্ডের যেটা নেগেটিভ টার্মিনাল আছে সেই নেগেটিভ টার্মিনালের দিকে আলফারে ডিফ্লেক্টেড হবে। তো আলফারে কি? পজিটিভলি চার্জ পার্টিকেল। আরেকটা কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে যে আলফা পার্টিকেল বা আলফা কণার বা আলফা রেড যে মাস আছে সেই মাসটা কার মাসের সাথে ইকুয়াল? তো তুমি বলবে হিলিয়াম অ্যাটম, এই যে হিলিয়াম অ্যাটম আছে, হিলিয়াম অ্যাটমের যে মাস থাকবে সেই মাসের সাথে সেই জিনিসটা ইকুয়াল হবে। ওকে, নেক্সট পরেরটা দেখো, বলছে মাল্টিপ্লিকেশন অফ ইকুইভ্যালেন্ট ওয়েট অ্যান্ড ভ্যালেন্সি অফ অ্যান এলিমেন্ট ইজ ইকুয়াল টু। দেখো বলছে মাল্টিপ্লিকেশন অফ ইকুইভ্যালেন্ট ওয়েট অ্যান্ড ভ্যালেন্সি অফ অ্যান এলিমেন্ট ইজ ইকুয়াল টু। তার মানে একটা জিনিস এখান থেকে বুঝবে, ইকুইভ্যালেন্ট ওয়েটের যে ফর্মুলা হয় না, এটা একটুখানি লিখে নাও। ইকুইভ্যালেন্ট ওয়েট, এই ইকুইভ্যালেন্ট ওয়েট মানে হচ্ছে তুল্যাঙ্ক ভর। হ্যাঁ, ইকুইভ্যালেন্ট ওয়েটের ফর্মুলা হয় হচ্ছে মলিকুলার ওয়েট মানে আণবিক ভর ডিভাইডেড ভ্যালেন্সি, তার যোজ্যতা, ঠিক আছে, ডিভাইডেড ভ্যালেন্সি বা নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার, এইরকম ভাবে নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার। যেমন আমি যদি বলি
যেমন আমি যদি বলি যে সোডিয়াম ক্লোরাইড আছে NaCl, হ্যাঁ, NaCl এর ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে বলো। তো তুমি বলবে যে স্যার NaCl এর মধ্যে সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে, সোডিয়াম এবং ক্লোরিন এটা অ্যাকোয়া বললাম, তার মানে এর মধ্যে জল দেওয়া হয়েছে। জল দিলে তারা কিসে ভাঙবে? তুমি বলবে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস, এই যে আয়ন আছে সেই আয়নে তারা ব্রেক করে যাবে। তার মানে কি হচ্ছে? সোডিয়াম থেকে একটা ইলেকট্রন ক্লোরিনের দিকে যাচ্ছে, ঠিক, মানে সোডিয়াম একটা ইলেকট্রন ক্লোরিনকে ডোনেট করে দিচ্ছে। তার মানে এই প্রসঙ্গে নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার কতগুলো হবে টোটাল সিস্টেমের মধ্যে? তুমি বলবে নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার হয়েছে 1 অনলি। নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার, কটা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে? একটা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে। এই যে একটা ইলেকট্রন ট্রান্সফার হলো, এই একটা ইলেকট্রনটাই হচ্ছে বেসিক্যালি এই ভ্যালেন্সি। তার মানে তার মলিকুলার ওয়েট আমার কত? ভালো করে লক্ষ্য করো। সোডিয়াম কত হয়? সোডিয়াম হয় হচ্ছে 23, ক্লোরিন কত? 35.5। তার মানে এই দুটো যোগ করে কত হলো? 58.5, 58.5। তো এই 58.5 দিয়ে ক্যালকুলেশন যদি করি, তার মানে এইখানে আমরা কত লিখবো? 58.5 লিখবো, ডিভাইডেড বাই নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার কতগুলো? একটা। তার মানে জিনিসটা কত হলো? 58.5ই হলো। এটা অন্য কোনো এক্সাম্পল ধরে করলে, ধরো ক্যালসিয়াম ক্লোরাইড, সেখানে ক্যালসিয়াম 2+ ভাঙে, ক্লোরিন 2- ভাঙছে, তখন সেখানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার 2 হতো। তাহলে সেক্ষেত্রে আমরা মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই 2 করে দিতাম। বুঝতে পারলাম? তার মানে নোট আমরা কি লিখতে পারি এখান থেকে, যেটা শিখে গেলাম, যে যদি ইলেকট্রন ট্রান্সফার 1 হয়, ওকে, যদি একটা ইলেকট্রন ট্রান্সফার হয়, ইলেকট্রন ট্রান্সফার ইজ 1, একটা ইলেকট্রন যদি ট্রান্সফার হয়, তো তখন আমরা কি বলবো? তখন বলবো যে মলিকুলার ওয়েট এইটা কার সাথে ইকুয়াল হবে? তুমি বলবে ইকুইভ্যালেন্ট ওয়েট। মলিকুলার ওয়েট এবং ইকুইভ্যালেন্ট ওয়েট এই দুটো জিনিস ইকুয়াল, কারণ নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার কতগুলো? নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার 1, একটা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে। কনসেপ্ট এটা, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো একটু ভালো করে আমাদের বুঝে শুনে করতে হবে, ঠিক? তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট, তাহলে দেখো মলিকুলার ওয়েটের এখান থেকে আরেকটা ফর্মুলা আমরা বলতে পারি। কি ফর্মুলা বলতে পারি? এখান থেকে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, যে মলিকুলার ওয়েট এইটাকে এইভাবেও লেখা যায়। তো মলিকুলার ওয়েট ইজ ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট ওয়েট মাল্টিপ্লাইড বাই ভ্যালেন্সি। এইটা এইভাবেও লেখা যেতে পারে, ইকুইভ্যালেন্ট ওয়েট মাল্টিপ্লাইড বাই ভ্যালেন্সি। দেখো মলিকুলার ওয়েট ইজ ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট ওয়েট মাল্টিপ্লাইড বাই ভ্যালেন্সি। তার মানে এই পার্টের সাথে এই পার্টকে কি করে দিলাম? আমি গুণ করে দিলাম, যে আর কিছু না। ক্লিয়ার কনসেপ্ট? ঠিক আছে? তাহলে এই জায়গাগুলো, এই জিনিসগুলো একটুখানি ভালো করে আমাদের পড়তে হবে, ঠিক আছে? না পড়লে হবে না, হ্যাঁ, কারণ এখান থেকে কোয়েশ্চেন দেবে, এগুলো একটু টিপিক্যাল কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট পরেরটা দেখি আমরা কি বলছে। কোথায় ছিলাম আমরা? এখানে মাল্টিপ্লিকেশন অফ ইকুইভ্যালেন্ট ওয়েট অ্যান্ড ভ্যালেন্সি অ্যাটমিক ওয়েট বলেছে। অ্যাকচুয়ালি অ্যাটমিক ওয়েট এখানে হবে না, এটা অপশানের ওপর ডিপেন্ড করবে। এখানে মলিকুলার ওয়েট কথাটা থাকবে, ঠিক আছে? অ্যাটমিক ওয়েটের জায়গায় থাকবে বেসিক্যালি মলিকুলার ওয়েট, এই ওয়ার্ডটা বা এই কথাটা মেনলি এখানে থাকবে, মলিকুলার ওয়েট। ওকে, নেক্সট পরের পার্ট দেখো কি বলছে। বলছে নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট ইন এ মলিকুল অফ অ্যান এলিমেন্ট ইজ নোন অ্যাজ অ্যাটমিসিটি। যেমন আমরা যেটা বলছিলাম, যে যদি এরকম আমরা বলি যে এখানে P4 আছে, ধরো আমি যদি বলি ওজোন, তো ওজোন বললে কি হবে? তুমি বলবে যে স্যার ওজোনের সংকেত তো আমরা O3 জানি, তো ওজোন কেমন দেখতে? ও ডাবল বন্ড, এদিকে সিঙ্গেল বন্ড, এটা মাইনাস থাকবে, এটা প্লাস থাকবে। তাহলে ওজোন কত অ্যাটমিক যদি তোমাকে জিজ্ঞেস করি, তো তুমি বলবে যে স্যার ওজোন হলো ট্রাই অ্যাটমিক, কারণ এখানে 3টে অক্সিজেন অ্যাটম আছে এবং সেটা অ্যালোট্রপ অফ অক্সিজেন, অক্সিজেনের কি রূপভেদ, ঠিক আছে? যেমন O2 যদি আমি বলি, ধরো নর্মাল আমি অক্সিজেন গ্যাসের কথা বলছি, তো অক্সিজেন গ্যাস কি হবে? অক্সিজেন গ্যাস O2 মানে তুমি বলবে কি অক্সিজেন হলো ডাই অ্যাটমিক। ঠিক তেমন ভাবে ফসফরাস P4 মানে টেট্রা অ্যাটমিক, সালফার S8 মানে অক্টা অ্যাটমিক। এইভাবে হিলিয়াম বলো, নিয়ন বলো, আর্গন বলো, ক্রিপ্টন বলো, ঠিক আছে, জেনন, রেডন, এই যে ওকে, এই যে এলিমেন্টগুলো আছে, এই এলিমেন্টগুলো তো সব নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। এই যে নিষ্ক্রিয় গ্যাস আছে এইগুলো সব কি অ্যাটমিক হবে? বলবে মনো অ্যাটমিক। তাহলে মনো অ্যাটমিক, ডাই অ্যাটমিক, ট্রাই অ্যাটমিক, টেট্রা অ্যাটমিক, অক্টা অ্যাটমিক। তাহলে এই যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলো হচ্ছে তার করেসপন্ডিং অ্যাটমিসিটি, যেটাকে বাংলাতে বলা হয় পারমাণবিকতা। কথা বোঝা গেল? যে কতগুলো অ্যাটম নিয়ে একটা মলিকুল তৈরি,
সেইটাকে বলা হয় তার অ্যাটমিসিটি। নেক্সট পরেরটা বলছে কি, বলছে হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম। আচ্ছা, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম, নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে, তো বলবে যে প্রোটন এবং নিউট্রন দুটোই থাকে। এগুলো তো অনেক সোজা কোয়েশ্চেন, এগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই, কারণ এগুলো আমাদের অলরেডি ডিসকাসড। নেক্সট পরের পার্ট দেখি আমরা। পরের পার্ট আমাদের কি আছে দেখো, হাউ ইজ অ্যাটমিক মাস নাম্বার ইজ ডিটারমাইন্ড। তার মানে একটা কোয়েশ্চেনেরই ল্যাঙ্গুয়েজ ঘুরিয়ে দিয়েছে, আর কিছু না। একটা কোয়েশ্চেন রিপিট থাকলে বুঝে নেবে আমি কোয়েশ্চেনটা সেই কারণেই রেখেছি যাতে তোমরা ল্যাঙ্গুয়েজটা চিনতে পারো, ল্যাঙ্গুয়েজটা বুঝতে যেন কোনো রকম কোনো সমস্যা না হয়। ঠিক আছে, তাহলে অ্যাটমিক মাস নাম্বার ইজ ডিটারমাইন্ড বলবে যে অ্যাডিং প্রোটন এবং নিউট্রন নাম্বারকে যদি আমরা যোগ করি, ঠিক আছে, P+N প্রোটন এবং নিউট্রনকে যদি যোগ করা হয় তাহলে মাস নাম্বার পাওয়া যায়। আইসোটোপস অফ অ্যান এলিমেন্ট হ্যাভ ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রনস। দেখো অপশনের ওপর ডিপেন্ড করবে কি ছিল, ঠিক, আইসোটোপের মধ্যে কি ইকুয়াল থাকে, তুমি বলবে আইসোটোপের মধ্যে প্রোটন নাম্বার ইকুয়াল থাকবে। কি ডিফারেন্স থাকে, তুমি বলবে মাস নাম্বার, সেটাও অপশনে থাকতে পারে, মাস নাম্বারের ব্যাপারে অপশনে থাকতে পারে। আবার আমাদের তোমার নিউট্রন নাম্বার সেটা অপশানে থাকতে পারে। কেন, কারণ H11 যদি বলি, H21 যদি বলি, H31 যদি বলি, দেখো এই তিনটে এক্সাম্পলই আমি বারবার নিই, ভালো করে বোঝো। এর মধ্যে নিউট্রন কটা আছে বলবে 0, ওই জন্য হাইড্রোজেন একটা নিউট্রন বিহীন পরমাণু বললাম। এর মধ্যে নিউট্রন কটা আছে বলবে একটা, এর মধ্যে নিউট্রন কটা আছে বলবে দুটো। তাহলে এইগুলোতে নিউট্রন 0, নিউট্রন 1, নিউট্রন 2, ঠিক আছে, প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম। তাহলে এর মধ্যে ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রনও কিন্তু হতে পারে। অ্যাকচুয়ালি নিউট্রন ফান্ডামেন্টাল, নিউট্রন ডিফারেন্ট হচ্ছে দেখেই মাস নাম্বার বা ভর সংখ্যার পার্থক্যটা আসছে। ঠিক আছে, কারণ মাস নাম্বার যে কোনো জিনিসে জানতে গেলে তো প্রোটন আর নিউট্রন দুটো নাম্বার জানতে হবে, সেই দুটো নাম্বার আমি জানলে তবে মাস নাম্বার জানতে পারবো। তো মাস নাম্বার ডিফারেন্ট হওয়ার জন্য নিউট্রন নাম্বার ডিফারেন্ট হতেই হবে। আচ্ছা, হুইচ পার্টিকেল হ্যাজ দ্য ডুয়েল নেচার অফ দ্য পার্টিকেল অ্যান্ড ওয়েভ। দেখো ইলেকট্রনের ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি, ঠিক, তরঙ্গ এবং কণার দ্বৈত সত্তা। ইলেকট্রন যারা এই স্পিডে মোটামুটি লাইটের গতিবেগের কাছাকাছি গতিবেগে মুভ করতে পারে, ওকে, সেই সমস্ত পার্টিকেলের বা সেই সমস্ত কণার ডুয়েল ক্যারেক্টার থাকবে। তারা ওয়েভ এবং তারা পার্টিকেল দুটো অ্যাসপেক্ট হিসেবেই তারা চলাচল করতে পারবে, বা দুটো অ্যাসপেক্ট হিসেবেই তাদেরকে ভাবা যেতে পারে। কারণ ইলেকট্রন অ্যাকচুয়ালি অরবিটে যে ঘোরে সেটা আমরা দেখানো হয় যে রাউন্ড অরবিটে তারা ঘুরছে, কিন্তু প্রত্যেক জায়গাতে বা প্রত্যেকভাবে তারা সেইভাবে রাউন্ড অরবিটে ঘোরে না। ঠিক আছে, এবং তারা ওয়েভের মতো করে চলাচল করে, কারণ এদের ওয়েভলেন্থ যে অর্ডারের হয় সেই অর্ডারটা মোটামুটি অনেক হাই রেঞ্জের হয় এবং সেই জিনিসটাকে দেখা যায়। এবং এইটা আমাদের ক্লাসিক্যাল অবজেক্ট মানে আমাদের ক্ষেত্রে সেই জিনিসটা বোঝা যাবে না, কারণ আমাদের মাস সেটা ইলেকট্রনের মাসের তুলনায় অনেক বেশি, মানে আমরা ইলেকট্রনের তুলনায় অনেক ভারী। আর আমরা যে গতিবেগে চলাচল করি বা ক্লাসিক্যাল ওয়ার্ল্ডে যে কোনো অবজেক্ট যে স্পিডে মুভ করে, যে ভেলোসিটিতে মুভ করে, সেই ভেলোসিটি ইলেকট্রন বা লাইট তাদের ভেলোসিটির তুলনায় অনেক নগণ্য, মানে নেই প্রায় বলতে গেলে। তো সেই কারণে কিন্তু আমরা এই হাইপোথিসিস বা এই জিনিসটা আমরা বুঝতে পারবো না। নেক্সট পরেরটা দেখো, হোয়াট পার্টিকেল মুভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম অ্যান্ড আর নেগেটিভলি চার্জ। ইলেকট্রনের চার্জ ভাই নেগেটিভ, প্রোটন পজিটিভ, নিউট্রন 0, বারবার বলেছি। আইসোটোন কারা, আইসোটোনে এন স্ট্যান্ডস ফর কোন নাম্বার, বলবে নিউট্রন নাম্বার। তাহলে আইসোটোন কারা, যাদের নিউট্রন নাম্বার ইকুয়াল থাকবে, এবং নিউট্রন নাম্বার ইকুয়াল থাকা মানে হচ্ছে, ধরো আমি বলছি যে কার্বন 13 6 এটা আছে, নাইট্রোজেন 14 7 এটা আছে, তো দুটোর মধ্যেই কটা কটা করে নিউট্রন আছে বলবে, 13 - 6 7টা নিউট্রন, 14 - 7 7টা নিউট্রন। তাহলে দুটোর মধ্যেই 7টা 7টা করে নিউট্রন আছে, তাই তো। তো 7 7 করে নিউট্রন আছে, তার মানে তাদের মধ্যে নিউটনের যে নাম্বার সেই নিউটনের নাম্বারটা ইকুয়াল নাম্বার আছে। গেল, হলো। নেক্সট পরেরটা, ভ্যালেন্সি অফ অ্যান এলিমেন্ট ডিপেন্ডস অন হুইচ অফ দ্য ফলোইং। ভ্যালেন্সি বেসিক্যালি কার উপরে ডিপেন্ড করে সেটা জানতে চাইছে। তো ভ্যালেন্সি ডিপেন্ড করে হচ্ছে নাম্বার অফ লুজিং ইলেকট্রন, বলবে হ্যাঁ। নাম্বার অফ গেইনিং ইলেকট্রন, হ্যাঁ। নাম্বার অফ শেয়ারিং ইলেকট্রন, হ্যাঁ। যেই কটা ইলেকট্রন আমি লুজ করছি তার উপরেও হতে পারে, সেটা এলিমেন্ট টু এলিমেন্ট ভ্যারি করে। যেমন নাম্বার অফ লুজিং ইলেকট্রন, যদি আমি বলি যে Na+ আমার কাছে আছে, ঠিক আছে, তো Na+ সোডিয়ামের ভ্যালেন্সি কত তুমি বলো, তুমি বলবে যে Na+ সোডিয়াম কটা ইলেকট্রন মুভ করেছে, বলবে একটা ইলেকট্রন মুভ করেছে, তো সোডিয়ামের ভ্যালেন্সি কত, 1 হবে। আমি যদি বলি O2- আছে, O2- মানে হচ্ছে অক্সাইড, তো অক্সাইডে অক্সিজেনের ভ্যালেন্সি কত আছে,
তুমি বলবে যে অক্সাইডে অক্সিজেন কি করেছে, 2টো ইলেকট্রন গেইন করেছে, তো গেইন করলে হচ্ছে অক্সিজেনের ভ্যালেন্সি কত, 2। নাম্বার অফ দ্য শেয়ারিং ইলেকট্রনস, শেয়ারিং ইলেকট্রনসটাও তার ভ্যালেন্সি হয়। যেমন আমরা যদি বলি অ্যামোনিয়া, তো অ্যামোনিয়াতে নাইট্রোজেন কটা ইলেকট্রন শেয়ার করেছে, তুমি বলবে যে নাইট্রোজেন হাইড্রোজেনকে 3টি ইলেকট্রন শেয়ার করেছে, তো সেইখানে নাইট্রোজেন কত ভ্যালেন্সি থাকবে, তার 3 ভ্যালেন্সি হবে। তো এইগুলো কি এলিমেন্ট, কম্পাউন্ড, মলিকুলস কি আছে কি না আছে তার উপরে এই জিনিসগুলো মেনলি ডিপেন্ড করে থাকে। এগুলোর কোনো ফিক্সড আনসার বলে সেইভাবে কিন্তু কিছু হয় না। ওকে, নেক্সট চলো পরেরটা দেখি আমরা। পরের পার্ট, অ্যান অ্যাটম ক্যান অ্যাচিভ অক্টেট বাই, দেখো অক্টেট অ্যাচিভ করা যেটা হচ্ছে ভ্যালেন্সির যে কোয়েশ্চেনটা, মানে আগের কোয়েশ্চেনটার যে আনসার বললাম, এই কোয়েশ্চেনটার মানে সেম, কনসেপ্ট সেম, ল্যাঙ্গুয়েজ আলাদা। অক্টেট অ্যাচিভ করা মানে হচ্ছে আউটার মোস্ট ইলেকট্রন 8, আউটার মোস্ট অরবিটে, আউটার মোস্ট অরবিট ইলেকট্রন যে নাম্বার, আউটার মোস্ট অরবিটে ইলেকট্রন নাম্বার কি থাকবে, ইলেকট্রন নাম্বার 8টা থাকবে, 8 নাম্বার অফ ইলেকট্রনস থাকবে আউটার মোস্ট অরবিটে। তো আউটার মোস্ট অরবিটে শেয়ারিং অফ ইলেকট্রন করে 8টা ইলেকট্রন রাখতে পারে, গেইনিং করে 8টা ইলেকট্রন রাখতে পারে, লুজিং করে 8টা ইলেকট্রন রাখতে পারে। তুমি Na+, সোডিয়াম প্লাস, অক্সাইড O2 মাইনাস, ক্লোরিন Cl মাইনাস, ক্যালসিয়াম 2+, ওকে। শেয়ারিং ইলেকট্রন ধরো আমি বললাম যে সাপোজ ধরো এরকম বললাম যে CH4 বা HCl তুমি বলো, হ্যাঁ, BF3 তুমি বলো, LCl3 তুমি বলো, ঠিক আছে, এইগুলো বলো, মিথেন বলো। তো এই যে অক্টেট রুলের যে ব্যাপারটা আছে, অক্টেট রুল মানে হচ্ছে শেয়ারিং, অ্যামোনিয়া বলো যা বলো, এগুলো প্রত্যেকে কি হয়, প্রত্যেকে আউটার মোস্টে 8টা ইলেকট্রন রাখতে চায়, এবং তাদের মানে আউটার মোস্ট সেল যেটা আছে সেই সেলে যতগুলো নাম্বার অফ ইলেকট্রন থাকতে পারে সেই নাম্বার অফ ইলেকট্রনই তারা রাখতে চায়, দ্যাটস ওয়াই তাদেরকে বলা হয় যে অক্টেট রুল তাদের ফুলফিলমেন্ট হয়েছে। ঠিক আছে, নেক্সট পরের পার্টটা দেখো কি বলছে। কেমিক্যাল প্রপার্টিস অফ আইসোটোপ, আইসোটোপের কেমিক্যাল প্রপার্টি মাস্ট বি সেম হবে। কেন সেম হবে স্যার, প্রোটন নাম্বার ইলেকট্রন নাম্বার তো সমান। H11 যদি আমি বলি, H2 আচ্ছা কার্বন 12 6 যদি বলি, কার্বন 13 6 যদি বলি, তো তার মধ্যে প্রোটন তো 6টাই আছে, প্রোটন তো চেঞ্জ হয়নি, প্রোটন 6টা, ইলেকট্রন কটা, ইলেকট্রনও 6টা, তো ইলেকট্রন নাম্বার যদি তার মধ্যে সেম থাকে তাহলে তার প্রপার্টিস যেটা আছে সেই প্রপার্টিসও সেম হবে। ঠিক আছে, গেল। নেক্সট, দ্য নিউক্লিয়ার পার্টিকেল হ্যাভিং নো মাস নো চার্জ বাট অনলি স্পিন, নিউক্লিয়ার পার্টিকেল যার কোনো মাস থাকে না, যার কোনো চার্জ থাকে না, শুধু স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু থাকবে, তারা রোটেট করবে, সেই জিনিসটাকে বলা হয় নিউট্রিনো। এই নিউট্রিনোর অ্যান্টি পার্টিকেলের নাম হচ্ছে অ্যান্টি নিউট্রিনো। ঠিক আছে, এটা বিটা এমিশন থেকে কোনো একটা মলিকুলস বা এই কোনো একটা অ্যাটমস থেকে বিটা ডিকে হলে বা বিটা এমিশন হলে তখন এই নিউট্রিনো পার্টিকেল সৃষ্টি হয় বা তৈরি হয়। ওকে, নেক্সট পরের কোয়েশ্চেন কি বলছে, ফান্ডামেন্টাল পার্টিকেল নট প্রেজেন্ট নিউক্লিয়াস অফ দ্য হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটমের নিউক্লিয়াসে কোন পার্টিকেল নেই, নিউট্রন পার্টিকেল নেই, সোজা কোয়েশ্চেন। নেক্সট পরেরটা, the difference between isotopes of an element is due to the presence of which of the different number, যে কোয়েশ্চেনটা তোমাকে ইলাবোরেটলি ডিসকাস করলাম। আইসোটোপ মানে তারা যাদের প্রোটন নাম্বার সেম থাকবে, মাস নাম্বার ডিফারেন্ট হবে। অপশানে মাস নাম্বার থাকতে পারে, নিউট্রন নাম্বার থাকতে পারে, কারণ নিউট্রন ফান্ডামেন্টাল, নিউট্রন নাম্বারের পার্থক্য হলে তবেই কিনা মাস নাম্বারের পার্থক্য হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। তো সেক্ষেত্রে হুইচ অফ দ্য ডিফারেন্ট নাম্বার বলেছে, নিউটন অপশানে ছিল, নিউটন নাম্বারকে অপশানে চুজ করতে হবে। নিউটন আর মাস দুটো থাকলে তাও যদি অপশানে নিউটন থাকে, নিউটন আমার ফার্স্ট চয়েস, কারণ নিউটন ফান্ডামেন্টাল। নেক্সট, আইসোটোপ ডিফার্স ইন নাম্বার অফ নিউটন, ঠিক আছে, বারবার এই কোয়েশ্চেন তো তুমি দেখতে পাচ্ছ মোস্ট রিপিটেড, বারবার একই কনসেপ্ট থেকে একই কোয়েশ্চেন কিন্তু দিচ্ছে, মাইন্ড ইট, তার মানে এই জায়গাটা ভালো করে আমার রেডি করতে হবে। ঠিক আছে, বারবার রিভিশন করতে হবে, ভুল যেন না হয়ে যায়। রাদারফোর্ড স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট প্রুভস ইন দ্য প্রেজেন্স অফ নিউক্লিয়াস, রিপিটেড কোয়েশ্চেন। ঠিক আছে, হোয়াট ইজ ফর্মড ওয়েন হিলিয়াম অ্যাটম লুজেস 1 ইলেকট্রন, ভাই হিলিয়াম অ্যাটম মানে কি, He হচ্ছে 2, তাহলে He2 মানে হচ্ছে প্রোটন কতগুলো আছে, দুটো, ইলেকট্রন কতগুলো আছে, দুটো। ইলেকট্রন যদি 1 লস করে, একটা যদি লস করে, তাহলে ইলেকট্রন কতগুলো হয়ে যাবে, একটা, এবং হিলিয়াম অ্যাটম কনভার্সন হয়ে যাবে কিসে, He2+, হিলিয়াম প্লাস আয়ন। বুঝতে পারলাম, তার মানে পজিটিভ হিলিয়াম আয়ন, যদি ইলেকট্রন দুটো লস করতো
তাহলে বলতাম He2+, 2+ মানে ডাই পজিটিভ হিলিয়াম আয়ন, এইরকম ভাবে। নেক্সট, দ্যাট ইজ নট এ নিউক্লিয়ন। কোনটা নিউক্লিয়ন নয়? নিউক্লিয়ন মানে ভাই যারা নিউক্লিয়াসের মধ্যে থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন প্লাস নিউট্রন, এই দুটোকে একসাথে নিউক্লিয়ন বলি। তো ইলেকট্রন যেটা নিউক্লিয়াসের বাইরে থাকে, তার মানে এইটা নিউক্লিয়ন নয়। অপশন নাম্বার 2 কারেক্ট আনসার। নেক্সট, চার্জ অন প্রোটন ইজ ইকুয়াল টু দ্য চার্জ অফ। দেখো প্রোটন পার্টিকেল কি বলেছি? পজিটিভ। খুব ভালো কোয়েশ্চেন এটা, এটাও আমাদের অনেকবার এই কোয়েশ্চেনটা বোধহয় মেইনসের পরীক্ষাতেও কোনো একবার দিয়েছে। দেখো প্রোটন পার্টিকেল চার্জ অন প্রোটন বলেছে, তো প্রোটন পার্টিকেল কি হয়? প্লাস চার্জ হয়। পজিট্রন পার্টিকেল কি হয়? পজিট্রন পার্টিকেল ই প্লাস চার্জ হয়। ভালো করে বুঝো, প্রোটন পার্টিকেল সেটা প্লাস চার্জ, পজিট্রন পার্টিকেল ই যেটা, ইটাও হচ্ছে প্লাস চার্জ। বুঝতে পারলাম? তার মানে পজিটিভ ইলেকট্রন, ইলেকট্রন মানে তো নেগেটিভ হয়, তাহলে নেগেটিভের উল্টো জিনিস, উল্টো চার্জ কি হবে? পজিটিভ। তাহলে ই প্লাস মানে কি? পজিটিভ হলো। তার মানে প্রোটনের এই পজিটিভ চার্জের সাথে ই প্লাসের এই পজিটিভ চার্জের সম্পর্ক আছে বলে প্রোটনের চার্জ কার চার্জের সাথে ইকুয়াল হবে? সেটা পজিট্রনের চার্জ। ঘুরিয়ে কোয়েশ্চেন দিতে পারে, ঠিক আছে? এবার এইটা ভুল হয়ে যায় অনেকের, বললো যে পজিট্রনের চার্জ কার চার্জের সাথে ইকুয়াল হবে, তো তুমি বলবে পজিট্রনের চার্জ প্রোটনের সাথে ইকুয়াল হবে। এবার ডাউট হতে পারে কারোর, স্যার পজিট্রন তো ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল, তো ইলেকট্রনের সাথে কেন হবে না জিনিসটা? তো ইলেকট্রনের সাথে এই কারণেই হবে না, কারণ কোয়ালিটি ম্যাচ করেনি। পজিট্রন প্লাস, ইলেকট্রন মাইনাস, যদিও চার্জের নিউমেরিক্যাল ভ্যালু ইকুয়াল, তো আমাকে নিউমেরিক্যাল ভ্যালুর দিকেও নজর দিতে হবে, প্লাস তাদের যে সাইন, তার মানে নেচার, সেই নেচারের দিকেও আমাদের নজর দিতে হবে। বুঝতে পারলাম? তো এটা হবে, মাইন্ড ইট। নেক্সট, সাব অ্যাটমিক পার্টিকেলস অফ অ্যাটম। স্যার অ্যাটমের মধ্যে সাব অ্যাটমিক পার্টিকেল কি থাকে? অপশন বেস কোয়েশ্চেন, তো প্রোটন, ইলেকট্রন, নিউট্রন তিনটেই থাকে, তিনটে গিয়ে আমাদের মার্ক করতে হবে। নেক্সট, অ্যাটমিক নাম্বার অফ অ্যান অ্যাটম গিভস দ্য নাম্বার অফ প্রোটন। অ্যাটমিক নাম্বার কার নাম্বারের সাথে ইকুয়াল ভাই? প্রোটন নাম্বারের সাথে ইকুয়াল। ঠিক আছে, রিপিটেডলি কোয়েশ্চেনগুলো দিচ্ছে পরীক্ষাতে। নেক্সট, পরেরটা দেখো, বলছে আইসোবার্স আর অ্যাটমস অফ ডিফারেন্ট কেমিক্যাল এলিমেন্টস দ্যাট হ্যাভ। আইসোবার কি ভাই? আইসোবার মানে হচ্ছে, দেখো আইসোটোপ রিভিশন করে দিলাম, প্রোটন নাম্বার ইকুয়াল, পি ফর প্রোটন। আইসোটোন মানে এন ফর নিউট্রন, নিউট্রন নাম্বার ইকুয়াল। তো দুটো জিনিস মাথায় থাকলে আইসোবার এমনি মাথায় রাখতে পারবে। ধরো বললাম যে আর্গন 40-18, আমি বললাম ক্যালসিয়াম 40-20, তার মানে দুটোর ক্ষেত্রে কি নাম্বার ইকুয়াল দেখতে পাচ্ছ? 40-40 ইকুয়াল। 40কে কি বলবো আমরা? মাস নাম্বার বলবো। তাহলে মাস নাম্বার ইকুয়াল মানে হচ্ছে তারা একজন আরেকজনের আইসোবার হবে, এবং অ্যাটমিক নাম্বার যেটা আছে, অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট, একটার 18, একটার 20 গেল গিয়ে। নেক্সট, আইসোটোনস হ্যাভ অলওয়েজ। আইসোটোনের অলওয়েজ কি থাকবে ভাই? আইসোটোনের অলওয়েজ থাকবে সেম নাম্বার অফ নিউটন। ঠিক আছে, গেল, আর কিছু বলবো না। কোনটা এর মধ্যে পিওর এলিমেন্ট? ধরো এইটা অপশন বেস কোয়েশ্চেন, সোডিয়াম বলেছে। ধরো আমি বললাম যে আমার কাছে অপশানে আছে ওয়াটার, অপশানে আছে কার্বন ডাই অক্সাইড, অপশানে আছে এয়ার, অপশানে আছে সোডিয়াম। তো কোনটা পিওর এলিমেন্ট? তুমি বলবে যে স্যার এটার মধ্যে তো হাইড্রোজেন আর অক্সিজেন দুটো টাইপের অ্যাটম আছে, তাহলে এটা কি হবে? একটা কম্পাউন্ড হবে, যৌগ। কার্বন ডাইঅক্সাইড, কার্বন অ্যাটম দুটো টাইপের অ্যাটম আছে, সেটাও আমাদের যৌগ হবে। এয়ার কি? এয়ারের মধ্যে তো বিভিন্ন গ্যাস মিক্স আপ অবস্থায় থাকে, তো এটাও একটা কম্পাউন্ড হবে। সোডিয়াম, সোডিয়াম দেখো সোডিয়ামের মধ্যে একটা টাইপের অ্যাটমই আছে, এবং এটা পিওর। ঠিক, পিওর ম্যাটার বললে কিন্তু জলও হতো, কার্বন ডাইঅক্সাইডও হতো, কারণ এদের অ্যাটমসের রেশিও ফিক্স ছিল, কিন্তু এখানে কোয়েশ্চেনে এলিমেন্ট দিয়েছে মানে মৌল, তাহলে এর মধ্যে মৌল কে আছে? একমাত্র সোডিয়াম আছে, তো দ্যাটস ওয়াই এটা উত্তর। নেক্সট, দ্য মাস নাম্বার অফ নিউক্লিয়াস ইজ। নিউক্লিয়াসের যে মাস নাম্বার থাকবে, সেই মাস নাম্বার বলছে সামটাইমস মোর, সামটাইমস ইকুয়াল টু দ্য অ্যাটমিক নাম্বার। হ্যাঁ, কিছু কিছু সময় মাস নাম্বার অ্যাটমিক নাম্বারের সাথে ইকুয়াল হতেই পারে। ঠিক আছে, একটা কেস আমাদের আছে ডেফিনেটলি, আমরা কি জানি H11 এ দেখো মাস নাম্বার কত আছে? 1, অ্যাটমিক নাম্বার কত আছে? 1। ডিফারেন্ট হতে পারে, ডিফারেন্ট কখন হবে? আমি পরের এক্সাম্পলটাই নিই, H21 মাস নাম্বার 2 আছে, অ্যাটমিক নাম্বার 1 আছে, তো সেমও হতে পারে, ডিফারেন্টও হতে পারে। নেক্সট, দ্য কেমিক্যাল বিহেভিয়ার অফ অ্যান অ্যাটম ডিপেন্ডস আপন। কেমিক্যাল বিহেভিয়ার কার উপরে ডিপেন্ড করে? দ্য নাম্বার অফ দ্য ইলেকট্রনস অরবিটিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। অ্যাকচুয়ালি কেমিক্যাল নেচার বা কেমিক্যাল প্রপার্টি দিয়ে যে কোয়েশ্চেন তোমাদের দেবে পরীক্ষাতে, যে কেমিক্যাল প্রপার্টিসের যে কোনো কোয়েশ্চেন কিন্তু ইলেকট্রনের নাম্বারের সাথে ইকুয়াল, বা এই নাম্বারটাই হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেলের নাম্বার। বুঝতে পারলে? তো এইটার সাথে ইকুয়াল হবে সবসময়, এটা মাথায় রেখে দেবে, কনসেপ্ট আছে। দ্য অ্যাটমিক নাম্বার অফ অ্যান এলিমেন্ট ইজ ডিটারমাইন্ড বাই নাম্বার অফ দ্য প্রোটনস। অ্যাটমিক নাম্বার কার ওপরে? প্রোটনের নাম্বার ওপরে।
আচ্ছা নেক্সট বলছে যে অ্যান অ্যাটম, অ্যাটম কি জিনিস? তো আমাদের ডাল্টনের অ্যাটমিক থিওরিতে বা ডেমোক্রিটাস কনাদ এরা কি বলে গেছেন অ্যাটম কি জিনিস? অ্যাটম হচ্ছে তারা যারা একটা ম্যাটারের ইনডিভিজিবল পার্টিকেল, যাদের মধ্যে একটা পদার্থের সমস্ত ধর্ম বৈশিষ্ট্য, ঠিক আছে, গচ্ছিত থাকে বা থাকে, যেটা সম্পর্কে জানলে আমরা একটা ম্যাটার সম্পর্কে জানতে পারবো। ঠিক পরবর্তীকালে এই ডাল্টনের অ্যাটমিক থিওরি 1803 সালে যেটা ছিল, সেটা পরবর্তীকালে 1897-তে জে থমসন ইলেকট্রন আবিষ্কারের মাধ্যমে দেখান যে ডাল্টনের অ্যাটমিক থিওরি ভুল, এবং অ্যাটমস যেটাকে লোকে ইনডিভিজিবল পার্টিকেল রূপে জানতো, সেই ইনডিভিজিবল পার্টিকেল নয়, সেটাকেও ব্রেক করা যায়। ওকে, তো দেখো অ্যাটমস কি? অ্যাটমস হচ্ছে দ্য স্মলেস্ট ইনডিভিজিবল পার্টিকেল অফ অ্যান এলিমেন্ট দ্যাট ক্যান টেক পার্ট ইন এ কেমিক্যাল চেঞ্জ, কেমিক্যাল চেঞ্জিংয়ে যারা টেক পার্ট করবে। নেক্সট, অ্যাটমিক নাম্বার ডিনোটেড বাই হুইচ অ্যালফাবেট? খুব ভালো কোয়েশ্চেন এটা, এটা নতুন একটা পিকুলিয়ার কোয়েশ্চেন। অ্যাটমিক নাম্বারকে কি দিয়ে ডিনোট করা হয়? জেড অক্ষর দিয়ে অ্যাটমিক নাম্বারকে প্রকাশ করা হয় বা ডিনোট করা হয়, মাইন্ডেড, জেড অক্ষর দিয়ে। ওকে, নেক্সট পরের কোয়েশ্চেন, মাস নাম্বারকে বলবে এ দিয়ে, অ্যাটমিক নাম্বারকে জেড দিয়ে। পরের পার্টটা দেখো, হাউ মেনি হাইড্রোজেন অ্যাটমস আর প্রেজেন্ট ইন দ্য ক্লোরোপ্রোপেন? হ্যাঁ ভাই, এই ধরনের কোয়েশ্চেন দিলে কেমনভাবে পারা যাবে? এ হচ্ছে অর্গানিক, অ্যাটমিক স্ট্রাকচার, ঠিক, বেসিক কেমিস্ট্রি, সব সব জায়গাকে মিক্স আপ করে দিয়ে দিয়েছে। এই কোয়েশ্চেন দিলে পারা একটুখানি মুশকিল আছে। তো দেখো ক্লোরোপ্রোপেনের ফর্মুলা হচ্ছে, মানে প্রোপেনের ফর্মুলা হচ্ছে ফার্স্টে এটা, প্রোপেন মানে হচ্ছে 3টে কার্বন থাকবে, CH3 CH2 CH3, এইটা হচ্ছে আমাদের প্রোপেন। ক্লোরোপ্রোপেন যখন আমরা বলবো, ক্লোরোপ্রোপেন মানে হচ্ছে এই 2টা হবে না, এই 2টা না হয়ে এখানে একটা Cl হয়ে যাবে, এই হচ্ছে Cl, ঠিক আছে। বা আচ্ছা একটা কাজ করো, ক্লোরোপ্রোপেন বলেছে তো, 2 ক্লোরোপ্রোপেন তো বলেনি। ক্লোরোপ্রোপেনে প্রোপেন হলে CH3 হয়, এখানে CH3 CH2 CH2Cl, এইটা করে দাও, এইটা হচ্ছে আমাদের ক্লোরোপ্রোপেন, ঠিক আছে। তো ক্লোরোপ্রোপেনে হাইড্রোজেন কটা আছে? হাইড্রোজেন আছে 3 আর 2 5 আর 2 7, দ্যাটস ওয়াই 7 কারেক্ট আনসার। এবার এটা 1 ক্লোরোপ্রোপেন। এবার এই কোয়েশ্চেনটাই যদি বলতো 2 ক্লোরোপ্রোপেন, তোমাকে বললো 2 ক্লোরোপ্রোপেনের মধ্যে কতগুলো আছে বলো, ঠিক আছে। আর এই কোয়েশ্চেন দিয়ে দিতে পারে, না দেওয়ার কিছু নেই। তো 2 ক্লোরোপ্রোপেনে তুমি কি করবে? CH3 লিখবে, CH, এইখানে একটা Cl দেবে, CH3 দেবে, জাস্ট একটা হাইড্রোজেনকে শিফট করে 2 পজিশন, এটা 3টে কার্বন আছে, 2 নম্বর কার্বনে একটা Cl দিয়ে দিলাম, একটা হাইড্রোজেনকে রিমুভ করে, তাহলে 3টে 3টে 6টা আর একে 7টা, এখানেও কিন্তু 7টা, তখন এইটা এবং এইটা একজন আরেকজনের আইসোমার, ঠিক। যে স্ট্রাকচারাল ফর্মুলা ডিফারেন্ট আছে, মলিকুলার ফর্মুলা সেম আছে। দেখো 7টা হাইড্রোজেন, একটা ক্লোরিন, 3টে কার্বন, এখানেও 7টা হাইড্রোজেন, একটা ক্লোরিন, 3টে কার্বন, এই দুটোকে একজন আরেকজনের আইসোমার বলা হয়, ঠিক আছে। এই প্রপার্টিকে আইসোমারিজম বলে। এগুলো আমাদের ক্লাস 11-12-এ পড়াতে হয় বা পড়তে হয়, ঠিক আছে। নেক্সট, ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট ইন দ্য এম শেল। ভাই ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনের কি রুল দেখালাম একটু আগে? ম্যাক্সিমাম ইলেকট্রন রুল, ঠিক, এগুলো সব বলা আছে, ভালো করে দেখবে। ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন কি থাকতে পারবে? বলবে 2n² নাম্বার অফ ইলেকট্রন থাকতে পারবে ম্যাক্সিমাম। 2n² কটা কটা সেল আছে? বলবে K L M N, 4টে সেল আছে। তো K সেলে 2n² যদি হয়, তাহলে 2n² মানে হচ্ছে 2 × 1² তার মানে 2টো ইলেকট্রন থাকবে। L সেল মানে হচ্ছে 2 × n² যদি বলি 2 × 2² 2² মানে হচ্ছে 8টে ইলেকট্রন থাকবে, ঠিক আছে। 2n² যদি বলি, ঠিক, 2 × 3² 3² মানে 18টা ইলেকট্রন থাকবে। আর এখানে n যদি বলি 2n² যদি হয়, তার মানে 2 × 4² 4 16 দুগুণী 32টি ইলেকট্রন থাকে। এই তাহলে KLMN থেকে এই জায়গাটা একটু ভালো করে দেখে নেবে, কোন সেলের মধ্যে কতগুলো ইলেকট্রন থাকে। আমাকে এম সেল বলেছে, এম সেল মানে হচ্ছে 18টা ইলেকট্রন। তো L K N এগুলো যে কোনো একটা থাকতে পারে, ঠিক আছে। তাহলে দেখো 18টা ইলেকট্রন হলো। দ্য ফার্স্ট ইলেকট্রন শেল হুইচ ইজ দ্য নিয়ারেস্ট টু দ্য নিউক্লিয়াস নেভার হোল্ডস মোর দ্যান n ইলেকট্রনস when n equals to, আচ্ছা ভালো করে বোঝো কি কোয়েশ্চেন বলছে। দ্য ফার্স্ট ইলেকট্রন শেল হুইচ ইজ নিয়ারেস্ট টু দ্য নিউক্লিয়াস নেভার হোল্ডস মোর দ্যান n ইলেকট্রনস, দ্য n ইকুয়াল টু, তার মানে বলতে চাইছে প্রথম সেলে কতগুলো ইলেকট্রন থাকে। এটা তুমি নর্মাল বলো, মানে কে সেলে কতগুলো ইলেকট্রন আছে, একটু আগে দেখালাম 2n² করলে 2 × 1² 1² মানে হচ্ছে 2টো ইলেকট্রন আছে। তাহলে কে সেলে কটা ইলেকট্রন থাকবে? 2টো। তো কে সেলের যতগুলো ইলেকট্রন থাকে সেই নাম্বারটাকে n বলে দিচ্ছে,
জানতে চেয়েছে এন মানে কত নাম্বার হবে, তো এন মানে 2 ইলেকট্রন হবে। গেল। নেক্সট পরেরটা বলছে হাউ মেনি অ্যাটমস আর দেয়ার ইন দ্য মিথেন মলিকুল। মিথেন মলিকুল মানে কি ভাই, মিথেনের সংকেত কত, CH4, হাইড্রোজেন 4টে আছে, কার্বন একটা আছে, কতগুলো অ্যাটম থাকবে, টোটাল 5টা। মিথেনে কার্বন হাইড্রোজেনের রেশিও জানতে চাইতে পারে, কার্বন হাইড্রোজেন 1:4 হবে, কার্বন একটা হাইড্রোজেন 4টে। ঠিক আছে, চলো রিভিশনের লাস্ট কোয়েশ্চেন আমাদের, ইফ দ্য সাইজ অফ দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম ইজ কম্পেয়ার টু এ ক্রিকেট বল দেন রেডিয়াস অফ দ্য অ্যাটম ইজ অ্যাপ্রক্সিমেট। এইটা তোমাদের আমি হোম টাস্ক দিলাম, এটা দারুণ কোয়েশ্চেন। ঠিক আছে, এইটার উত্তর আমি ইচ্ছা করেই লিখিনি, এটা তোমাদের HW দিলাম, সবাই আমাকে কমেন্টে বলবে। কোয়েশ্চেনের মানে আমি বলে দিচ্ছি, সাইজ অফ অ্যান নিউক্লিয়াস আর কম্পেয়ার উইথ এ ক্রিকেট বল, মানে নিউক্লিয়াস এটা তো এত ছোট, তো নিউক্লিয়াসকে আমি বড় করে দেখছি, নিউক্লিয়াস গোল, তো নিউক্লিয়াসকে আমি একটা ক্রিকেট বল যেরকম শেপের হয় তোমরা জানো মোটামুটি 160 গ্রাম, আর সাইজ যত এটা আমি বলবো না, তার সাথে যদি কম্পেয়ার করি তাহলে আমাদের একটা অ্যাটমসকে বা একটা পরমাণুকে, আমরা জানি যে পরমাণুর ভেতরে নিউক্লিয়াস থাকে, তাহলে পরমাণুকে কার সাথে কম্পেয়ার করা হবে। তো এই প্রসঙ্গে আরো দুটো জিনিস আমাদের ইম্পর্টেন্ট, যেটা সেটা বারবার তোমাদের বলি, ঠিক রেডিয়াস আরেকবার লিখে দিচ্ছি, যে এইটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, বাইরে হচ্ছে অ্যাটমস, তো অ্যাটমস আর নিউক্লিয়াস কেন আঁকলাম, কারণ এইটা হচ্ছে 10⁻⁻15 মিটার এই অর্ডারের, এইটা হচ্ছে 10⁻⁻10 মিটার এই অর্ডারের, 10⁻⁻10 মিটার মানে কি 1 অ্যাংস্ট্রম, 10⁻⁻15 মিটার মানে কি 1 ফার্মি মিটার। তার মানে আমরা যদি রেডিয়াস অফ নিউক্লিয়াস ডিভাইডেড বাই রেডিয়াস অফ অ্যাটম করি, তাহলে আমরা কি পাবো, সাইজের রেডিয়াস, তার যদি আমরা রেশিও করি, নিউক্লিয়াসের রেডিয়াস কত বলবে 10⁻⁻15 মিটার, আচ্ছা অ্যাটমস কত, অ্যাটম বলবে 10⁻⁻10 মিটার, আচ্ছা যদি ওঠাই তাহলে কি হবে 10⁻⁻15 প্লাস 10 মিটার, তাহলে কত হলো 10⁻⁻5 মিটার। এটা কি হলো, রেডিয়াস অফ নিউক্লিয়াস ডিভাইডেড বাই রেডিয়াস অফ অ্যাটম। তো রেডিয়াস অফ অ্যাটম ইজ ইকুয়াল টু কি বলবো, আচ্ছা এই পার্টটাকে ফার্স্টে উল্টে নাও একবার, রেডিয়াস অফ অ্যাটম ডিভাইডেড বাই রেডিয়াস অফ নিউক্লিয়াস, এটা হবে হচ্ছে 10⁵। তার মানে আমরা লিখতে পারি অ্যাটমের রেডিয়াস 10⁵ অফ দ্য রেডিয়াস অফ নিউক্লিয়াস। তার মানে একটা পরমাণু একটা নিউক্লিয়াসের তুলনায় প্রায় 10⁵ টাইমস বিগার, বা 10⁵ টাইমস বড়, 10⁵ মানে 1 লক্ষ গুণ বড় হচ্ছে এটা, কথা বোঝা গেল। এবার আমরা যদি এইটাকে ক্রিকেট বলের সাথে কম্পেয়ার করি, ভালো করে বুঝে শুনে আনসার দেবে, এই পার্টটাকে কম্পেয়ার করা হচ্ছে ক্রিকেট বল, ঠিক খেলারই জিনিস, আনসার দেবে, তাহলে এইটাকে আমরা কম্পেয়ার করব কিসের সাথে, এই হচ্ছে আমাদের প্রশ্নটা, আমি পুরো হিসেব করে দেখিয়ে দিলাম, 1,00,000 গুণ মোটামুটি হবে, সেই 1,00,000 গুণের মতো করে সেই জিনিসটাকে ব্যাখ্যা করতে হবে বা বলতে হবে। তাহলে এইটাকে যদি এর সাথে কম্পেয়ার করা হয় তাহলে এটাকে কার সাথে কম্পেয়ার করা হবে, একটা অ্যাংস্ট্রম একটা ফার্মি, ভালো করে শিখে নাও। এইটা হচ্ছে অ্যাটমস আর এইটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, ঠিক আছে। তো প্রিলিমস পরীক্ষার জন্য মোটামুটি এইটুকু পার্ট পড়লেই আমাদের অ্যাটমিক স্ট্রাকচার কমপ্লিট। অ্যাটমিক স্ট্রাকচার এর থেকে বাইরে কিছু লাগবে না। যেগুলো যেগুলো কমেন্ট করতে বলেছি অবশ্যই কিন্তু সেই জিনিসগুলো কমেন্ট করবে। ওকে, চলো, থ্যাংক ইউ। তো এই ভিডিওতে আমরা যে পার্টটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে অ্যাসিড বেস সল্ট। দেখো WBPSCর পরীক্ষার নিরিখে অ্যাসিড বেস সল্ট চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, বহু প্রশ্ন এখান থেকে আসে। বেসিক্যালি আমাদের ডেটাবেস কোয়েশ্চেন বা অ্যাপ্লাইড কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলোই আমাদের এই অ্যাসিড বেস সল্ট চ্যাপ্টার থেকে আসে। তো আমরা এই পার্টটার মধ্যে বেসিক্যালি রিভিশন করব যেগুলো আমাদের মোস্ট রিপিটেড কোয়েশ্চেন আছে। ওকে, মোস্ট রিপিটেড কোয়েশ্চেন যেগুলো এসএসসি, রেল, আদার স্টেট পিএসসি, WBPSC বিভিন্ন পরীক্ষাতে এসছে, ঠিক আছে। একটা কোয়েশ্চেন দেখবে একাধিকবার রিপিট করেছে, তার মানে বুঝতে হবে সেই কোয়েশ্চেনটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই কোয়েশ্চেনগুলো আমরা ওয়ান লাইনার অ্যাপ্রোচে যেভাবে আমরা এই সিরিজটা করছি সেই সিরিজটাতে বা এই পার্টটাতে আমরা সেইভাবেই ডিসকাস করব। তো 2023-এর প্রিলিমস পরীক্ষা যারা দেবে তাদের জন্য বলবো যে এই সিরিজগুলো বা এই ক্লাসেসগুলো খুব ভালো করে রিভিশনের জন্য দেখে যাবে, কারণ এখান থেকে পরীক্ষায় হুবহু কোয়েশ্চেন কমন পড়ার সম্ভাবনা আছে, ঠিক আছে।
তো চলো, আগের পার্টে আমরা 50টা কোয়েশ্চেন বা 50টা ওয়ান লাইনার কমপ্লিট করেছিলাম সলিউশন এবং অ্যাসিড, মেনলি এই পার্টটা থেকে, যেখানে আমরা পুরো সলিউশনের কনসেপ্ট ডিসকাস করে দিয়েছি। এই পার্টের মধ্যে আমরা অ্যাসিড বেস সল্ট এই পার্টটা নিয়ে ডিসকাস করব এবং তার সাথে সাথে পিএইচ এর কিছু কিছু জায়গা, সেই পার্টটাও একবার করে কমপ্লিট রিভিশন করে দেবো। তো প্রথমে বলছে যে অক্সাইডস অফ নন মেটাল, তারা কি? তারা হচ্ছে অ্যাসিডিক অক্সাইড। স্যার অক্সাইডস অফ নন মেটাল কথাটার মানে কি? ধরো বিভিন্ন নন মেটালিক অক্সাইডের কথা যদি আমি বলি, ভালো করে লক্ষ্য করো। ধরো আমার কাছে আছে কার্বন ডাই অক্সাইড, তো এইটা একটা অক্সাইড। আমার কাছে আছে নাইট্রোজেন ডাই অক্সাইড, আমার কাছে আছে সালফার ডাই অক্সাইড। তার মানে এই যে অক্সাইডগুলো আছে, এই অক্সাইডগুলো কি টাইপের অক্সাইড? যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, তুমি বলবে যে এগুলো স্যার এনএমও। এনএমও মানে নন মেটালিক অক্সাইড, অধাতব অক্সাইড। কি করে বলছি? বলছি এই কারণেই যে অক্সাইড কাকে বলে ফার্স্টে বুঝতে হবে। অক্সাইড মানে হচ্ছে যে বাইনারি কম্পোজিশন থাকবে, ঠিক আছে, অফ এ কম্পাউন্ড। যেমন ওয়াটার বা জল, জল কি একটা অক্সাইড? ওয়াটার কি একটা অক্সাইড? তুমি বলবে যে ওয়াটার একটা অক্সাইড। কেন অক্সাইড? কারণ ওয়াটারের মধ্যে দুটো এলিমেন্ট ঢুকে আছে, দুটো এলিমেন্ট। একটা হচ্ছে অক্সিজেন, এই একটা এলিমেন্ট, ওকে, এই একটা এলিমেন্ট, এই একটা মৌল। হাইড্রোজেন একটা এলিমেন্ট। তার মানে যদি দুটো এলিমেন্ট ঢুকে থাকে এবং সেই দুটো এলিমেন্টের মধ্যে একটা এলিমেন্ট অক্সিজেন, এটা ফিক্সড হয়, তখন আমরা যে কোনো জিনিসকে অক্সাইড বলবো। সেই কারণে জল একটা অক্সাইড হবে, কারণ জলের মধ্যে হাইড্রোজেন একটা এলিমেন্ট, অক্সিজেন একটা এলিমেন্ট, এই কারণে জল অক্সাইড। তুমি দেখো এখানে অক্সিজেন ফিক্সড এলিমেন্ট আছে, এখানে দেখো নাইট্রোজেন ডাই অক্সাইডে অক্সিজেন ফিক্সড এলিমেন্ট, সালফার ডাই অক্সাইডে অক্সিজেন ফিক্সড এলিমেন্ট। তো সালফার, নাইট্রোজেন, কার্বন এগুলো ভ্যারি করছে, দ্যাটস ওয়াই নন মেটালিক অক্সাইড। এবার একটা অক্সাইড মেটালিক না নন মেটালিক সেটা দেখে চেনার উপায় হচ্ছে এটা। এবার তারা অ্যাসিডিক হবে নাকি বেসিক হবে সেইটা চেনার একটা উপায় আছে, সেই উপায়টা ভালো করে দেখে নাও। ধরো আমি বললাম যে কার্বন ডাই অক্সাইড আছে, তো তোমাকে যে কোনো একটা অক্সাইড যখন বলবে, তোমার কাজ হচ্ছে সেই অক্সাইডের সাথে জলের কেমিক্যাল রিয়াকশন করানো। কার্বন ডাই অক্সাইড আছে, কার্বন ডাই অক্সাইডের সাথে তুমি ওয়াটারের কেমিক্যাল রিয়াকশন করাও, জলের সাথে মেশালে কি তৈরি হবে? H2CO3 তৈরি হলো। H2CO3 কে আমরা কি জানি? কার্বনিক অ্যাসিড। তার মানে এটা একটা কি জিনিস? তুমি বলবে যে এটা একটা অ্যাসিড তৈরি হচ্ছে। যেহেতু এটা একটা অ্যাসিড তৈরি হচ্ছে, দ্যাটস ওয়াই এই যে অক্সাইডটা হবে, এই অক্সাইডটাকে আমি বলবো AO। AO মানে হচ্ছে অ্যাসিডিক অক্সাইড, ঠিক আছে? এইটা হবে সেই ক্ষেত্রে আম্লিক অক্সাইড। যেমন আমি যদি নাইট্রোজেন ডাই অক্সাইডের কথা বলি, বলবে নাইট্রোজেন ডাই অক্সাইড যখন জলের সাথে মিশবে, H2 এর সাথে যখন মিশবে, তখন তৈরি হবে নাইট্রিক অ্যাসিড, HNO3। যখন সালফার ডাই অক্সাইড SO2 যখন জলের সাথে মিশবে, তখন তৈরি হবে H2SO3, সালফিউরাস অ্যাসিড। তার মানে প্রত্যেক ক্ষেত্রেই জিনিসগুলো যেটা যেটা তৈরি হচ্ছে, সেটা প্রত্যেকেই অ্যাসিড তৈরি হচ্ছে। এই যে অ্যাসিড তৈরি হচ্ছে, দ্যাটস ওয়াই এই যে অক্সাইডগুলো হবে, এই অক্সাইডগুলো আমার হবে হচ্ছে অ্যাসিডিক অক্সাইড, ঠিক আছে? তার মানে নন মেটালিক অক্সাইড সবসময় অ্যাসিডিক অক্সাইড হয়। পুরো কনসেপ্ট দেখিয়ে দিলাম। অন্যদিকে যদি আমি মেটালিক অক্সাইডের কথা বলি, এইটা একটা কনসেপ্ট হলো। এবার ধরো আমি বলছি যে মেটালিক অক্সাইড, মেটালিক অক্সাইড কি টাইপের অক্সাইড হবে? ধরো মেটালিক অক্সাইডের ক্ষেত্রে আমি বললাম চেনার উপায় একই, একটা মেটাল থাকবে, একটা অক্সিজেন থাকবে। ধরো আমি বলছি ক্যালসিয়াম অক্সাইড, তো ক্যালসিয়াম অক্সাইড কি বলবে? মেটালিক অক্সাইড। ক্যালসিয়াম একটা মেটাল, অক্সিজেন একটা মানে নন মেটাল, তো ক্যালসিয়ামের সাথে অক্সিজেনের কেমিক্যাল রিয়াকশনে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়। তো ক্যালসিয়াম অক্সাইডের কোয়ালিটি জানতে চাইলে একইভাবে ক্যালসিয়াম অক্সাইডের সাথে জলের কেমিক্যাল রিয়াকশন করবে, তৈরি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH2। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি একটা? বলবে বেস বা ক্ষার। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি বেস হয়, তার মানে এই যে অক্সাইডটা হবে, এই অক্সাইডটা হবে বেসিক অক্সাইড, BO। ওকে, একইভাবে আমি যদি ম্যাগনেসিয়ামের কথা বলি, ভালো করে বোঝো, ম্যাগনেসিয়াম অক্সাইড MgO। তো MgOর সাথে আমি ওয়াটারের কেমিক্যাল রিয়াকশন করাবো, তৈরি হবে MgOH2, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তো বেস, তো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বেস হলে ম্যাগনেসিয়াম অক্সাইড কি টাইপের অক্সাইড হবে? বেসিক অক্সাইড। তারপরে নোট আমরা কি বলতে পারি? বলতে পারি যে নন মেটালিক অক্সাইডগুলো সবসময় অ্যাসিডিক অক্সাইড হবে, মেটালিক অক্সাইডগুলো সবসময় বেসিক অক্সাইড হবে। তার মানে নোট দিয়ে একটা কথা পরিষ্কার করে খাতাতে নোট ডাউন করে নেবে, ঠিক আছে? যে NMO নন মেটালিক অক্সাইড, নন মেটালিক অক্সাইড এরা সবসময় হবে AO। AO মানে অ্যাসিডিক অক্সাইড। MO মেটালিক অক্সাইড, মেটালিক অক্সাইড মানে সবসময় হবে BO। BO মানে হচ্ছে বেসিক অক্সাইড। কনসেপ্ট ক্লিয়ার? দেখো নন মেটালিক অক্সাইড সবসময় আমাদের অ্যাসিডিক অক্সাইড হবে, মেটালিক অক্সাইড সবসময় আমাদের বেসিক অক্সাইড হবে। ওকে, এই হচ্ছে আমাদের বিষয় টোটাল। এইটাকে একটু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? আশা করি কনসেপ্ট ক্লিয়ার। যে কন্টেন্টটা লিখলাম
এইটা থেকে পরীক্ষাতে তোমাদের ডিরেক্ট কোয়েশ্চেন আসতে পারে, এটাকে খাতায় ভালো করে নোট ডাউন করে নেবে। ওকে, চলো, তার মানে এখানে আমাদের এই কোয়েশ্চেনটা এসছে কি, কোয়েশ্চেনটা এসছে যে অক্সাইডস অফ নন মেটাল, সেটা অ্যাসিডিক অক্সাইড, মেটাল বললে বেসিক হবে। আচ্ছা, টার্টারিক অ্যাসিড কোথায় পাওয়া যায় না? ইজ নট ফাউন্ড ইন ট্যামারিন্ড, গ্রেপস এবং আনরাইপ ম্যাঙ্গো, এই তিনটে জায়গাতে ভাই টার্টারিক অ্যাসিড পাওয়া যায়। টার্টারিক অ্যাসিডের মেইন সোর্স হচ্ছে গ্রেপস, গ্রেপসকে আমরা বলতে পারি রাইপ গ্রেপস। ওকে, এইটা হচ্ছে মেইন সোর্স। টার্টারিক অ্যাসিড পাওয়ার প্রধান জায়গা বা প্রধান উৎস হচ্ছে বেসিক্যালি রাইপ গ্রেপস। স্পিনাচে টার্টারিক অ্যাসিড থাকে না। তোমরা আমাকে কমেন্টে বলো যে স্পিনাচ মানে পালং শাক, পালং শাকে কোন অ্যাসিড মেইনলি থাকে, বা পালং শাকের যে মেইন সোর্স আছে মানে মেইন অ্যাসিড যেটা পালং শাকে পাওয়া যায় সেটা কোন অ্যাসিড, এটা আমায় কমেন্টে বলো দেখি। নেক্সট বলছে দ্য অ্যাসিড হুইচ ফেলস টু লিবারেট দ্য কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য সোডিয়াম বাইকার্বনেট। দেখো এখানে অপশন বেস কোয়েশ্চেন, ধরো তোমাকে এরকম ভাবে তিনটে অপশন দিল, অপশন এ তে আছে HCl আছে, অপশন বি তে HNO3 আছে, অপশন সি তে H2SO4 আছে, অপশন ডি তে H2CO3 আছে। এই চারটা অপশনের মধ্যে তোমায় বাঁচতে বললো, তুমি বলবে যে H2CO3 কারেক্ট আনসার। কেন? লজিক হচ্ছে এই যে HCl, HNO3, H2SO4 এরা সবাই হচ্ছে স্ট্রং অ্যাসিড। ওকে, এরা সবাই কি, এরা সবাই হচ্ছে স্ট্রং অ্যাসিড। H2CO3 কি, H2CO3 হচ্ছে উইক অ্যাসিড। তাহলে এরা যেহেতু সবাই স্ট্রং অ্যাসিড আর এ যেহেতু উইক অ্যাসিড, তো সেই ক্ষেত্রে কি হবে, উইক অ্যাসিডের ক্ষমতা নেই যে সেটা কোনো রকম কোনো তোমার কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে লিবারেট করতে পারবে সোডিয়াম বাইকার্বনেট বা সল্টের থেকে। এই কাজটা কেবলমাত্র করতে পারে স্ট্রং অ্যাসিড। ঠিক আছে, HCl এর সাথে আমি যদি সোডিয়াম বাইকার্বনেটের কেমিক্যাল রিয়াকশন করাই তো সেখানে সল্ট, ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে। ঠিক আছে, H2CO3 উইক অ্যাসিড বা মৃদু অ্যাসিড বলে এটা হয় না, যেমন এটাকে আমরা সফট ড্রিঙ্কসে মানে থামস আপ, কোক, এই যে জায়গাগুলো আছে সেখানে আমরা বেভারেজ হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, নেক্সট বলছে হোয়েন এ লেড স্টোরেজ ব্যাটারি ডিসচার্জ সালফুরিক অ্যাসিড ইজ কনজিউম। লেড অ্যাসিড ব্যাটারির মধ্যে কোন অ্যাসিড থাকে? সালফুরিক অ্যাসিড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বারবার পরীক্ষাতে এই কোয়েশ্চেনটা আসে। ঠিক আছে, এইটাকে ভালো করে করতে হবে। নেক্সট চলো পরের পার্টটা দেখো। পরের পার্ট বলছে যে নাম্বার অফ অ্যাটম প্রেজেন্ট অফ 1 মোল অফ গ্যাস অ্যাট এসটিপি। আচ্ছা, 1 মোলের মধ্যে কতগুলো অ্যাটম প্রেজেন্ট থাকবে? তুমি বলবে যে স্যার অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটম প্রেজেন্ট থাকবে, এই নাম্বারটাকে কোন নাম্বার বলি? অ্যাভোগাড্রো নাম্বার। মোল কনসেপ্ট কার দেওয়া? অ্যাভোগাড্রোর দেওয়া, দ্যাটস ওয়াই এটাকে অ্যাভোগাড্রো নাম্বার বলে। 6.023 10⁻23। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেকবার এসছে। মলিকুলার মাস অফ দ্য সালফুরাস অ্যাসিড। সালফুরাস অ্যাসিডের মলিকুলার মাস কেমন করে ক্যালকুলেট করে? H2SO3 মানে 1 × 2 হবে। সালফার কত হয়? সালফার 32, অক্সিজেন কত হয়? 16 মাল্টিপ্লাইড বাই 3। তাহলে কত হলো দেখো, 48 আর 32 কত? 48 আর 32 80, 80 আর 2 কত হলো? 82। তো 82 দিয়ে যেটা অপশনে থাকবে সেটা, তো 82.07 গ্রাম পার মোল। এটা TCS এর পেপারে এসছে, রিপিটেড কোয়েশ্চেন। ঠিক আছে, এগুলো ভালো করে দেখবে। তো আমাকে সালফুরাস অ্যাসিড হলো, আমাকে তোমরা বলো যে সালফুরিক অ্যাসিডের যদি আমরা মলিকুলার মাস জিজ্ঞেস করি, ঠিক আছে, বা সালফুরিক অ্যাসিডের মোলার মাস যদি জিজ্ঞেস করা হয়, তো সালফুরিক অ্যাসিডের মোলার মাস কত হবে? এটা আমরা মানে আমাকে কমেন্টে বলো। আচ্ছা, ড্রিঙ্কিং সোডা ভাই, ড্রিঙ্কিং সোডা কি জিনিস? অ্যাসিডিক না বেসিক? ডেফিনেটলি অ্যাসিডিক হবে। কেন আমি বললাম? ড্রিঙ্কিং সোডার মধ্যে H2CO3 আছে, কার্বনিক অ্যাসিড। তো কার্বনিক অ্যাসিড কি? একটা অ্যাসিড। তো দ্যাটস ওয়াই এর যে কোয়ালিটি হবে সেই কোয়ালিটি হবে অ্যাসিডিক। ওকে, নেক্সট পরেরটা বলছে যে ইন ইটস রিয়াকশন উইথ সিলভার নাইট্রেট C2H2 shows দ্য অ্যাসিডিক প্রপার্টি। আচ্ছা, অ্যাসিডিক প্রপার্টি C2H2 কার মধ্যে? এই কোয়েশ্চেনটা একটু ইনকমপ্লিট আছে, এটাকে বাদ দাও। আচ্ছা, সিলভার নাইট্রেটের ইন দ্য রিয়াকশন উইথ সিলভার নাইট্রেট C2H2 সোর্স। আচ্ছা, সিলভার নাইট্রেটের সাথে C2H2 বা অ্যাসিটিলিনের বিক্রিয়া, অ্যাসিটিলিন কি প্রপার্টি শো করে সেটা জানতে চাইছে। অ্যাকচুয়ালি দেখো, অ্যাসিটিলিনের ফর্মুলা হচ্ছে HC∏CH মানে C2H2। এর মধ্যে যখন আমরা সিলভার নাইট্রেটের কেমিক্যাল রিয়াকশন করব, তখন এখান থেকে তৈরি হবে হচ্ছে C-, এইদিকে Ag+, এইদিকে তোমার ট্রিপল বন্ড, এইদিকে CH, আর এই দিক থেকে H+ অ্যাসিডিক হাইড্রোজেন বাইরে বেরিয়ে যাবে। এই যে অ্যাসিডিক হাইড্রোজেন লিবারেশন হলো, এই অ্যাসিডিক হাইড্রোজেন লিবারেশন মানে হচ্ছে H+ আয়ন সলিউশনের বাইরে চলে যাচ্ছে, তার মানে এর যে কোয়ালিটি হবে সেই কোয়ালিটিটা অ্যাসিডিক ইন নেচার হবে।
ওকে, তো এই জায়গাগুলো একটু ভালো করে বুঝতে হবে। ঠিক H+ বাইরে যাচ্ছে বলে অ্যাসিডিক। আমরা অ্যাসিড বেস সল্ট চ্যাপ্টারে কি জানি যে OH- যদি বাইরে বার হয় তবে সেটা বেসিক হয়, H+ যদি বাইরে বার হয় তবে সেটা অ্যাসিড হয়, তো সেই ক্ষেত্রে এটা অ্যাসিডিক। নেক্সট বলছে ড্যাশ ইজ অ্যাসিডিক ইন নেচার। ভাই এটা অপশনের উপর ডিপেন্ড করবে। অ্যাপেল জুস অ্যাসিডিক ইন নেচার, কমেন্ট করো আমাকে অ্যাপেলে কোন অ্যাসিড থাকে। ঠিক, ড্যাশ ইজ দ্য নেচার অফ দ্য অ্যান্টাসিড। অ্যান্টাসিডের নেচার কি, বারবার বলেছি, বহুবার পরীক্ষাতে এটা এসছে। অ্যান্টাসিড মানে হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইডের জলীয় দ্রবণ, বা বলতে পারো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে কি বলে, মিল্ক অফ ম্যাগনেসিয়া বলে। তো এটা বেসিক। এর পিএইচ মোটামুটি কত, পিএইচ মোটামুটি 10.5, ঠিক আছে, 7-এর থেকে অনেক বেশি, 10.5 মোটামুটি পিএইচ, তো এটা বেসিক হবে। নেক্সট বলছে কি, টু নিউট্রালাইজ দ্য অ্যাসিডিক সয়েল ড্যাশ ইজ ইউজ। ধরো কোনো একটা সয়েল বা কোনো একটা মাটি অ্যাসিডিক হয়ে গেছে, তো মাটি অ্যাসিডিক হয়ে যাওয়া মানে কি, অ্যাসিডিটির কন্ডিশন আমরা কি জানি যে ভাই পিএইচ লেভেল কত হবে, 7-এর থেকে কম হবে। তো পিএইচ অ্যাকচুয়ালি মাটির পিএইচ কত থাকা উচিত, 6.5 থেকে 7.5 এর মধ্যে থাকা উচিত। তো তার থেকে 6.5 এর তলায় যদি নেমে যায়, তো 6.5 এর তলায় নামলে আমরা কি জানি, তো মাটিটা অ্যাসিডিক হয়ে গেছে। তো অ্যাসিডিক যদি হয়ে যায় তখন সেই মাটিকে আবার তার আগের পিএইচ এর জায়গাতে নিয়ে যেতে গেলে কি করতে হবে, আমাদের কুইক লাইম এবং স্লেক লাইম ব্যবহার করতে হবে। একটা হচ্ছে কলিচুন, একটা হচ্ছে পোড়াচুন। তো কুইক লাইম মানে কি বলবে, কুইক লাইম মানে হচ্ছে CaO, ঠিক আছে, পোড়াচুন ক্যালসিয়াম অক্সাইড। স্লেগ লাইম মানে কি, পোড়াচুনের সাথে যদি আমরা জল যোগ করি বা চুন জল, CaOH2, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের স্লেগ লাইমের ফর্মুলা বা সংকেত। ঠিক আছে, নেক্সট পরেরটা কি বলছে, সাওয়ার টেস্ট অফ লেমন ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ। ঠিক, মানে লেবুতে বেসিক্যালি কোন অ্যাসিড থাকে, এর থেকে সোজা কোয়েশ্চেন তো হয় না, লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। ঠিক আছে, জানি। নেক্সট চলো পরেরটা দেখি। বলছে সালফুরিক অ্যাসিড কি, দেখো সালফুরিক অ্যাসিড হচ্ছে একটা ডাইবেসিক অ্যাসিড। ডাইবেসিক অ্যাসিড কাকে বলা হয় ভালো করে খেয়াল করো। সালফুরিক অ্যাসিডের যদি আমরা ফর্মুলা বলি, H2SO4 এর ফর্মুলা যদি বলি, সালফুরিক অ্যাসিডের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, S ডাবল বন্ড, এইদিকে ডাবল বন্ড, এইদিকে O, এইদিকে এইদিকে O, এইদিকে এইচ থাকে। ধরো এইটা একটা H, এইটা একটা H। এবার যখন একে হাইড্রোলিসিস করবে, যখন একে ওয়াটারের সাথে কেমিক্যাল রিয়াকশন করাবে বা ওয়াটারের মধ্যে দেবে, তখন কি হবে, এই যে বন্ডগুলো আছে না, এই বন্ডগুলো ব্রেক হবে, এই বন্ডগুলো ব্রেক হবে। এইখান থেকে একটা হাইড্রোজেন লিবারেট হবে বাইরে, এখান থেকে একটা হাইড্রোজেন লিবারেট হবে। কি রূপে লিবারেট হবে, H+, এটাও H+, এটাও H+ রূপে লিবারেট হবে। তার মানে আমরা এখানে বলতে পারি এই দুটো H+, 2H+ লিবারেশন বা 2H+ রিলিজ, যা বলো, ঠিক আছে, রিলিজ ইন সলিউশন। তো দ্রবণে কটা H+ রিলিজ করছে, দুটো H+। তো দুটো H+ যদি রিলিজ করে, তার মানে এইটা কতগুলো বেসের সাথে কেমিক্যাল রিয়াকশন করতে পারবে, বলবে দুটো বেসের সাথে কেমিক্যাল রিয়াকশন করতে পারবে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে ডাইবেসিক। কনসেপ্ট এইরকম, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ডাইবেসিক। দুটো বেসের সাথে কেমিক্যাল রিয়াকশন করতে পারছে মানে এটা ডাইবেসিক হবে। যেমন আমি ধরো বললাম যে H2SO4 আছে, H2SO4 কে আমি NaOH এর সাথে কেমিক্যাল রিয়াকশন করাবো, NaOH। তো H2SO4 কে NaOH এর সাথে কেমিক্যাল রিয়াকশন করতে গেলে যেটা আমার তৈরি হবে, ফার্স্টে আমি রিয়াকশনটা লিখে নিই। NaOH এর সাথে কেমিক্যাল রিয়াকশন করলে কমপ্লিট নিউট্রালাইজেশন যদি হয়, তো সেখানে তৈরি হবে Na2SO4, সোডিয়াম সালফেট তৈরি হবে, প্লাস আমার তৈরি হবে H2O। এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই যে সোডিয়াম সালফেট তৈরি হচ্ছে, ঠিক আছে, সোডিয়াম সালফেট তৈরি হচ্ছে, এখানে 2 আছে, তো ব্যালেন্স করার জন্য এখানে কত দিতে হবে, 2 দিতে হবে। তাহলে Na2SO4 প্লাস এখানে দুটো আর এখানে দুটো হাইড্রোজেন, তার মানে এখানে দিতে হবে 2। এই হলো আমাদের ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন। এবার আমাকে তুমি বলো যে H2SO4 তো একটা অ্যাসিড, তো এই অ্যাসিডকে নিউট্রাল করার জন্য কটা বেস দরকার হলো, এটা একটা অ্যাসিড, এই জিনিসটা একটা অ্যাসিড, তো এই অ্যাসিডকে নিউট্রাল করার জন্য কটা বেস দরকার হলো, তুমি বলবে যে দুটো বেস, 2 বেস দরকার। তাহলে দুটো বেস যদি দরকার হয় তবে এই জিনিসটাকে আমরা বলবো যে H2SO4 একটা ডাইবেসিক অ্যাসিড। ঠিক আছে, কি H2SO4 একটা ডাইবেসিক অ্যাসিড। তো তোমরা আমাকে কমেন্টে বলো দেখি HCl কত বেসিক অ্যাসিড হবে। ভাই এত কিছু শিখে দেওয়ার পরে জিজ্ঞেস করছি HCl কত বেসিক অ্যাসিড হবে, HCl এইটা আমাকে কমেন্টে বলো। ঠিক, আরেকটা কোয়েশ্চেন পরীক্ষাতে আসে H3PO4, এগুলো আবার আমরা ইন ডিটেলসে WBCS এর মেইনসের ক্লাস যখন হবে তখন আমরা বলবো। ফসফরিক অ্যাসিডের কথা যদি বলি, H3PO4 এর কথা যদি বলি, তো H3PO4 বলবে সেটা ট্রাইবেসিক অ্যাসিড। কেন ট্রাইবেসিক অ্যাসিড, তার কারণ হচ্ছে P
ডাবল বন্ড ও, এইদিকে ও, এইদিকে ও, এইদিকে ও, ঠিক আছে, তিনটে রিপ্লেসেবল হাইড্রোজেন অ্যাটমস তার মধ্যে থাকে, তিনটে রিপ্লেসেবল হাইড্রোজেন অ্যাটম একসাথে কি হতে পারে, এই যে তিনটে হাইড্রোজেন আছে, এই তিনটে হাইড্রোজেন একসাথে লিবারেশন হতে পারে। 3H+ আয়ন, তিনটে H+ আয়নস এর মধ্যে থেকে রিলিজ হতে পারে। যখনই তিনটে H+ আয়ন এর মধ্যে থেকে রিলিজ হবে তখন এটাকে বলবো ট্রাইবেসিক। এইটা হলো ফসফরিক অ্যাসিড। এবার এইটা কিন্তু এরকম ভাববে না যে স্যার এখানে 2 আছে, এখানে 3 আছে বলে এটা ট্রাই হবে, এখানে 2 আছে বলে এটা ডাই হবে। তো সব ক্ষেত্রে জিনিসটা কিন্তু তাই হয় না। ওকে, কিছু কিছু ক্ষেত্রে জিনিসটা ভ্যারিও করে। যখন আমি তোমাকে বলছি H3PO3 আছে, এটা যেমন H3PO4 ফসফরিক অ্যাসিড বললাম, তেমন H3PO3 হয়, H3PO3 কে বলা হয় ফসফরাস অ্যাসিড। তো H3PO3 এর ক্ষেত্রে জিনিসটা কি হবে, কনসেপ্টটা দেখে নাও ভালো করে। H3PO3, হ্যাঁ, ফসফরাস অ্যাসিডের ক্ষেত্রে ভালো করে শুনে নাও কি হবে। ফসফরাস অ্যাসিডের ফর্মুলা P ডাবল বন্ড ও, হ্যাঁ, এইদিকে একটা H থাকবে, এইদিকে একটা ও থাকবে, এইদিকে একটা ও থাকবে, তার মানে এইদিকে একটা H থাকবে, এইদিকে একটা H থাকবে, তার মানে কটা রিপ্লেসেবল হাইড্রোজেন অ্যাটম আছে, তুমি বলবে দুটো, এই একটা এই একটা। তো এটার ফর্মুলা কি, H3PO3, তাহলে দুটো রিপ্লেসেবল হাইড্রোজেন মানে এইটা কত বেসিক অ্যাসিড হলো, তুমি বলবে যে এটা ডাইবেসিক অ্যাসিড, তাই না। H3PO3 কত বেসিক অ্যাসিড, ডাইবেসিক অ্যাসিড। তো এখানে কিন্তু দেখতে জিনিসটা H3 আছে, তো দেখে অ্যাপারেন্টলি মনে হচ্ছে ট্রাই, কিন্তু এটা কিন্তু ট্রাই নয়, এটা কিন্তু ডাইবেসিক অ্যাসিড নয়। ঠিক আছে, তার মানে ফসফরাস অ্যাসিড ডাইবেসিক, এটা বহুবার পরীক্ষাতে কোয়েশ্চেন এসছে যে ফসফরাস অ্যাসিড কি বেসিক অ্যাসিড বলো, তো বলবে যে ফসফরাস অ্যাসিড একটা ডাইবেসিক অ্যাসিড, অন্যদিকে ফসফরিক অ্যাসিড যেটা আছে সেই ফসফরিক অ্যাসিড একটা ট্রাইবেসিক অ্যাসিড। ফসফরাস অ্যাসিড ডাইবেসিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড ট্রাইবেসিক অ্যাসিড। গেল, চলো নেক্সট পরেরটা। দ্য মোস্ট সুইটেবল ভেসেল ফর স্টোরিং দ্য কনসেন্ট্রেট সালফুরিক অ্যাসিড। আচ্ছা, সালফুরিক অ্যাসিডকে স্টোর করার জন্য সব থেকে সুইটেবল ভেসেল কিসের পাত্র থাকতে হবে, তুমি বলবে কাঁচ পাত্র। কাঁচের পাত্রেই বেসিক্যালি অ্যাসিডকে স্টোর করা হয়, কোনো মেটালিক কন্টেনারে স্টোর করা হয় না, কারণ যে মেটালিক কন্টেনারে করব তার সাথে সেটা কেমিক্যাল রিয়াকশন করে ফেলবে। ঠিক আছে, তো সেই কারণে মেটালিক কন্টেনারে স্টোর করা হয় না। নেক্সট বলছে দ্য মেজর ইউজ অফ দ্য সালফার ইন দ্য ম্যানুফ্যাকচার অফ সালফুরিক অ্যাসিড। বলছে যে সালফারের কোন অ্যাসিড প্রস্তুতিতে সালফারের সব থেকে বেশি ব্যবহৃত হয় বা ব্যবহার আছে, তো বলবে যে সালফুরিক অ্যাসিড প্রস্তুতিতে সব থেকে বেশি ব্যবহার হয়। দ্য স্ট্রাকচার অফ দ্য গ্রাফাইট, গ্রাফাইটের স্ট্রাকচার হেক্সাগোনাল, এটা আমরা পরে বলবো, এটা অ্যাসিড বেস সল্ট চ্যাপ্টারের জিনিস নয়। নেক্সট বলছে যে অ্যাসিড আর সাওয়ার ইন টেস্ট অ্যান্ড জেনারেট ড্যাশ আয়ন, বেস আর বিটার ইন টেস্ট ইজ জেনারেট ড্যাশ আয়ন। ভাই অ্যাসিডের মধ্যে কোন আয়ন থাকে, আরহেনিয়াস কনসেপ্ট আমাদের কি শিখিয়েছে, তার মধ্যে হাইড্রোজেন আয়ন থাকে, বেসের মধ্যে কি আয়ন থাকবে, হাইড্রক্সিল আয়ন থাকবে, তো H+OH-, তো একদম বেসিক জায়গা থেকে প্রশ্ন দিয়েছে, H+OH- আনসার। ঠিক আছে, নেক্সট আমাকে বলছে যে মাসেল ফ্যাটিক ইজ কজ বাই দ্য অ্যাকুমুলেশন অফ, হ্যাঁ, আমরা ধরো একদিন অত্যাধিক আমাদের খাটাখাটনি হলো, হ্যাঁ, তো আমাদের যে মাসেলের মধ্যে যে অ্যাসিড অ্যাকুমুলেশন হয়, যে জিনিসটা অ্যাকুমুলেশন হয়, সেই জিনিসটা কি, মাসেলের মধ্যে যেটা অ্যাকুমুলেশন হয় সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। বুঝতে পারলাম, ল্যাকটিক অ্যাসিড মাসেল ফ্যাটিকের জন্য ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। নেক্সট, হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ নোন অ্যাজ, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মিউরিয়েটিক অ্যাসিড বলে, এটা একটা মেরিন অ্যাসিড। বাথরুম ক্লিন করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়, সমুদ্রের জল থেকেও হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করা যেতে পারে, চামড়া শিল্পে ট্যানিং ইন্ডাস্ট্রিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগে, অ্যাকোয়ারিজিয়া তৈরি করতে গেলে বা অম্লরাজ তৈরি করতে গেলে 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগে। এতগুলো প্রশ্ন এখান থেকে হয়। ঠিক আছে, তো স্পিনাচ কন্টেন্টস কি, এটা তোমাদের কমেন্ট করতে বললাম, এখানে এখানে দেওয়াই আছে। আচ্ছা, স্পিনাচ কি, স্পিনাচ হচ্ছে বেসিক্যালি অক্সালিক অ্যাসিড। ওকে, গেল। নেক্সট, ক্যান্ডেল ইজ এ মিক্সচার অফ, ভাই ক্যান্ডেল কার কার মিক্সচার, এটা হচ্ছে স্টিয়ারিক অ্যাসিডের সল্ট, ঠিক আছে, স্টিয়ারেট এবং প্যারাফিন ওয়াক্স মানে মোম, ঠিক আছে, তার মিক্সচারকে বেসিক্যালি ক্যান্ডেল আর কি থাকে বা ক্যান্ডেল বলা হয়। নেক্সট, দ্য সাবস্টেন্স মোস্ট কমনলি ইউজড অ্যাজ এ ফুড প্রিজারভেটিভ, খাদ্য সংরক্ষণের জন্য কোন অ্যাসিড মেনলি ব্যবহার করা হয়, বহুবার পরীক্ষাতে এসছে, খাদ্য সংরক্ষণের জন্য লাগে হচ্ছে সোডিয়াম সল্ট অফ বেঞ্জুইক অ্যাসিড। আচ্ছা, অ্যাসিড রেন, তার পরের প্রশ্নটা হয়তো দেখা যাচ্ছে না, এইখানে আছে হচ্ছে অ্যাসিড রেন, তার মধ্যে কোন অ্যাসিডটা মেনলি থাকে যেটা ভেজিটেশন বা ক্রপকে ডিস্ট্রয় করার জন্য দায়ী, ঠিক আছে, মানে শস্যকে ধ্বংস করে দেয় বেসিক্যালি কোন অ্যাসিডটা, তো বলবে সেটা সালফুরিক অ্যাসিড। সালফুরিক অ্যাসিড শস্যকে ধ্বংস করার জন্য মেনলি দায়ী। ওকে, নেক্সট পরের কোয়েশ্চেন দেখো, পরের পার্ট।
পরের পার্ট আমাদের বলছে যে হুইচ অফ দিস অ্যাসিড ইজ নট অর্গ্যানিক ইন অরিজিন, এর মধ্যে কোনটা অর্গ্যানিক অ্যাসিড নয় সেইটা জানতে চাইছে। খুব ভালো কোয়েশ্চেন। টার্টারিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড। ভাই এই তিনটে অ্যাসিড আমরা কি জানি, আমাদের দৈনন্দিন জীবনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, এইগুলো আমরা খাই, ঠিক আছে। এরা স্ট্রং হলে আমরা বডিতে টেক আপ করতে পারতাম না, বা আমাদের বডির সাথে কন্ট্যাক্টে আসলে আমাদের বিভিন্ন রকম টক্সিক এফেক্ট দেখা যেত। অন্যদিকে সালফুরিক অ্যাসিড কি, সালফুরিক অ্যাসিড হচ্ছে ইনঅর্গানিক অ্যাসিড, তার মানে আমাকে নট অর্গানিক জানতে চেয়েছে। নট অর্গানিক মানেই এখানে আমাকে জানতে চেয়েছে কি এর মধ্যে কোনটা ইনঅর্গানিক অ্যাসিড বলো, তো ইনঅর্গানিক অ্যাসিড হবে হচ্ছে সালফুরিক অ্যাসিড, ঠিক আছে। হুইচ অ্যাসিড ইজ কল্ড দ্য কিং অফ অল অ্যাসিড বা কিং অফ কেমিক্যালস কাকে বলা হয়, সালফুরিক অ্যাসিড। তোমরা আমাকে কমেন্টে বলো যে সালফুরিক অ্যাসিডের একটা স্পেশাল নাম আছে, কি ভিট্রিয়ল বলা হয় সালফুরিক অ্যাসিডকে, সেটা কমেন্টে বলো। নেক্সট ট্যামারিন্ড, ট্যামারিন বা তেঁতুল, তেঁতুলের মধ্যে কোন অ্যাসিড থাকে, টার্টারিক অ্যাসিড। তোমাদের কি বললাম যে অর্গানিক অ্যাসিডের সোর্সেস গুলো ভালো করে দেখে যাবে, ঠিক আছে, কোন অ্যাসিড গুলো কোথায় কোথায় পাওয়া যায়, ঠিক। অর্গানিক অ্যাসিডের সোর্স আর ইনঅর্গানিক অ্যাসিড মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিড, বোরিক অ্যাসিড, ঠিক আছে, এদের যে ব্যবহারগুলো আছে সেই ব্যবহারগুলো ভালো করে দেখে যাবে। নেক্সট টেরিলিন ইজ এ কন্ডেনসেশন পলিমার অফ ইথিলিন গ্লাইকল অ্যান্ড টেরিথ্যালিক অ্যাসিড, ঠিক আছে, ইথিলিন গ্লাইকল এবং টেরিথ্যালিক অ্যাসিডের পলিমার। এটা যদিও অর্গানিকের কোয়েশ্চেন, এটা আমরা অর্গানিকও বলবো, এটা ইনফরমেশন বেস কোয়েশ্চেন। পলিমার চ্যাপ্টারে আছে বিভিন্ন অ্যাডিশন পলিমার, বিভিন্ন কন্ডেনসেশন পলিমার, যেখানে দুটো কম্পাউন্ড বা দুটো যৌগ একটার সাথে আরেকটাকে মিশিয়ে তাদের মধ্যে থেকে ওয়াটারকে রিমুভ করে দেওয়া হয়, বার করে দেওয়া হয়, হ্যাঁ, সেইখানে আমাদের এই জিনিসটা আছে। নেক্সট হুইচ অ্যাসিড ইজ দ্য মেন নাইট্রোজেনাস ওয়েস্ট অফ দ্য হিউম্যান, হ্যাঁ এই কোয়েশ্চেনটা খুব ভালো, যে আমাদের রেচিত পদার্থ বা রেচন পদার্থে বেসিক্যালি কোন অ্যাসিড থাকে, সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড, ঠিক আছে। ইউরিয়া থেকে ইউরিক অ্যাসিড তৈরি হয়। ইউরিয়া থেকে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট কি, যে ইউরিয়া হচ্ছে বিজ্ঞানী ফ্রেডরিক হোলার 1828 সালে প্রথম ল্যাবে প্রস্তুত করেন, এবং ফার্স্ট ল্যাবরেটরি প্রিপেয়ার্ড অর্গানিক কম্পাউন্ড সলিড সেটা হচ্ছে আমাদের ইউরিয়া। নেক্সট অ্যান অ্যাসিড হ্যাভিং বেসিসিটি 1, ঠিক আছে, ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট, এটা অপশানের ওপরে বেসিক্যালি ডিপেন্ড করবে। বেসিসিটি 1 মানে হচ্ছে মনোবেসিক অ্যাসিড, ঠিক, এইখানে এটা অপশানে ছিল বলে এটা উত্তর দিয়েছে। তো এইটা হচ্ছে কি মনোবেসিক অ্যাসিড। যেমন আমি তোমাদের বললাম যে যাদের মধ্যে কি থাকবে, রিপ্লেসেবল হাইড্রোজেন একটা থাকবে। যেমন এক্সাম্পল হিসেবে ধর আমি বলছি যে এক্সাম্পল হিসেবে কাকে বলবো, HNO3 কে বলবো, নাইট্রিক অ্যাসিড বলবো। তো নাইট্রিক অ্যাসিড কি করবে, H+ এবং NO3- এইটা। তো এই যে H+ আছে, তো H+ মানে হচ্ছে একটাই রিপ্লেসেবল হাইড্রোজেন আয়নস তার মধ্যে আছে। তো এইটাকে আমরা কি বলতে পারি, মনোবেসিক অ্যাসিড বলতে পারি। ওকে, তাহলে এই জায়গাগুলোকে একটু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। নেক্সট পরেরটা, হাউ মেনি অক্সিজেন অ্যাটমস আর দেয়ার ইন এ মলিকুল অফ দ্য অ্যাসিডিক অ্যাসিড। ভাই অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে কত মলিকুল, তোমার অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে কত মলিকুল বেসিক্যালি অক্সিজেন আছে, তুমি বলবে যে স্যার অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে অক্সিজেন আছে বেসিক্যালি 2 মলিকুল। কেমন ভাবে, ধরো আমি বলছি যে CH3COOH আছে, CH3COOH, তো তুমি অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে কত মলিকুল অক্সিজেন দেখতে পাচ্ছ, 2 মলিকুল। এইটা নিয়ে আমরা আগের দিনও ডিসকাস করেছি, ঠিক আছে, একটা প্রশ্ন আমাদের ছিল। তো অ্যাসিডিক অ্যাসিডকে আমরা কি বলতে পারি, C2, ভালো করে দেখো, C2H6O2, C2H6O2 এইটা। তো কার্বন হাইড্রোজেন অক্সিজেনের রেশিও, এটা কিন্তু ডিসকাস করা, কার্বন ইস টু হাইড্রোজেন ইস টু অক্সিজেন রেশিও কত হবে গো, 2:6:2, তার মানে 1:3:1, ঠিক আছে এইটা। ওকে, তো এটা অ্যাসিডিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিডের কমার্শিয়াল নেম কি, আমরা কমার্শিয়ালি কি নামে জানি অ্যাসিডিক অ্যাসিডকে, বলবে ভিনিগার রূপে জানি। অ্যাসিডিক অ্যাসিডের কমার্শিয়াল নেম কি, ভিনিগার। ওকে, নেক্সট পরের কোয়েশ্চেন, হ্যাঁ এটা তো আমাদের হয়ে গেল। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং অ্যাসিড ইজ নট প্রেজেন্ট ইন গ্রেপস, ভাই গ্রেপসে কোন অ্যাসিড থাকে না। দেখো আমরা জানি যে আঙুর ফলে বেসিক্যালি টার্টারিক অ্যাসিড থাকে, হ্যাঁ। এবার এই টার্টারিক অ্যাসিডের কথা বললে এটা পার্সেন্টেজ কম্পোজিশনের রেসপেক্টে টার্টারিক অ্যাসিড অনেক বেশি থাকে, কিন্তু আমরা যদি মিক্সারের কথা বলি তার সাথে শুধুমাত্র টার্টারিক অ্যাসিড না, টার্টারিক অ্যাসিডের সাথে আরো অনেক অ্যাসিড তার মধ্যে থাকে। তো যেমন ম্যালিক অ্যাসিড বলো, হ্যাঁ, টার্টারিক অ্যাসিড বলো, সাইট্রিক অ্যাসিড, টক তো বেসিক্যালি এই যে গ্রেপস যেটা আছে, গ্রেপস তো টক, তো টকের সাথে অ্যাসিডিক অ্যাসিডের কোনো সম্পর্ক নেই, এই অর্থে অ্যাসিডিক অ্যাসিড কি ভিনিগার, বুঝতে পেরেছো। তো এইটা বেসিক্যালি থাকে না, বাদবাকি তিনটেই থাকে। এবার এইগুলো খুব আনকমন কোয়েশ্চেন, এগুলো TCS নতুন আপডেটেড কোয়েশ্চেন যেগুলো আছে
সেই কোয়েশ্চেনগুলোকে এখানে দিয়েছে, এগুলো একটু রেডি করতে হবে আমাদের। নেক্সট, ইফ ডাইলুট সালফুরিক অ্যাসিড ইজ অ্যাডেড টু দ্য গ্র্যানুলেটেড জিঙ্ক দেন হুইচ গ্যাস ইজ প্রডিউস। খুব ভালো কোয়েশ্চেন, মানে জিঙ্কের ছিবড়ে, গ্র্যানুলেটেড জিঙ্ক কথাটার বাংলা মানে হচ্ছে জিঙ্কের ছিবড়ে। তো জিঙ্কের সাথে যখন আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মিক্স করছি, ব্যালেন্স করলে কি দাঁড়াবে, এখানে 2 দেব, তো আমার তৈরি হবে জিঙ্ক ক্লোরাইড ZnCl2 সল্ট, প্লাস তার সাথে তৈরি হবে হচ্ছে হাইড্রোজেন গ্যাস H2 গ্যাস। জিঙ্ক ক্লোরাইড লবণ তৈরি হবে, তার সাথে সাথে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। তো কোন গ্যাস তৈরি হবে, সেখানে বলছে হাইড্রোজেন গ্যাস। ঠিক, জিঙ্কের জায়গাতে যদি আমি ম্যাগনেসিয়াম দিই, ম্যাগনেসিয়াম প্লাস 2HCl দিলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2 প্লাস হাইড্রোজেন তৈরি হবে। নেক্সট, হুইচ অ্যাসিড ইজ ফাউন্ড ইন দ্য নেটেল স্টিং। নেটেল স্টিং মানে হচ্ছে আমাদের বেসিক্যালি কি বলে ওটাকে, ওই পিঁপড়ের হুল বা মৌমাছির হুলের মধ্যে কোন অ্যাসিড থাকে, আমরা জানি ফর্মিক অ্যাসিড। এবার অপশানে দেখো ফর্মিক অ্যাসিড নেই, মিথানোইক অ্যাসিড বলেছে। ফর্মিক অ্যাসিডের ফর্মুলা কি বলেছিলাম, HCOOH। কার্বন যদি কোনো কম্পাউন্ডের মধ্যে একটা থাকে তার অর্গানিক নেম হচ্ছে মিথ, METH, মিথ। তো একটা অ্যাসিড আছে বলে তার মানে একটা কার্বন আছে বলে তার নাম হচ্ছে মিথানোইক অ্যাসিড। ঠিক আছে, এইটা। নেক্সট বলছে when we cut an onion, ভালো করে বোঝো, when we cut an onion the synthesized enzyme convert into the amino acid sulfoxide of the onion which into which acid. Actually the synthesized enzyme convert the amino acid sulfoxide of the onion into which acid, সেটা কিসে কনভার্ট করে দেয়, মানে পরীক্ষাতে তোমাকে বাংলাতে প্রশ্ন থাকলে এরকম কোয়েশ্চেন থাকতে পারে যে পেঁয়াজ কাটলে চোখ জ্বালা করে কেন বা চোখ থেকে জল বেরোয় কেন, তার কারণ হচ্ছে সালফেনিক অ্যাসিড তার মধ্যে থাকে। বুঝতে পেরেছো, HSO3 গ্রুপ বা SO3H গ্রুপ, এটা ওকে, এইটা। তো এটা তার মধ্যে থাকে বলে, ঠিক আছে, পেঁয়াজ কাটলে চোখ থেকে জল বেরোয়, রাইট। নেক্সট, হুইচ অ্যাসিড ইজ প্রাইমারিলি প্রেজেন্ট ইন গ্রেপস। টার্টারিক অ্যাসিড বলা হয়েছে, মানে বলা হয়েছে কতবার রিপিট করেছে একই কোয়েশ্চেন, দেখো জাস্ট রিপিট করার ট্রেনটা বা রিপিট করার নেচারটা দেখানোর জন্যই একটা কোয়েশ্চেনকে এতবার রাখা হয়েছে, মাইন্ড ইট। ঠিক আছে, নেক্সট পরেরটা দেখো, দ্য গ্যাস ডিজলভড ইন ওয়াটার দ্যাট মেক্স ইট বেসিক, ঠিক, দ্যাট ইজ অ্যামোনিয়া। মানে অ্যামোনিয়ার সাথে জলের কেমিক্যাল রিয়াকশন যদি করা হয়, ধরো আমি বলছি যে অ্যামোনিয়া আমার কাছে আছে, অ্যামোনিয়া, ঠিক, অ্যামোনিয়ার সাথে ওয়াটারের কেমিক্যাল রিয়াকশন করলাম, মানে জলের মধ্যে, জলের ওপর থেকে অ্যামোনিয়া গ্যাসকে পাস করাচ্ছি। তো যখনই জলের ওপর থেকে অ্যামোনিয়া গ্যাসকে পাস করাবো, কি তৈরি হবে, অ্যামোনিয়া এবং এই জল, এইটা কেমিক্যাল রিয়াকশন করে তৈরি হবে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড NH4OH। তো NH4OH ব্রেক করলে কি হবে, NH4OH ব্রেক করলে হবে NH4 প্লাস অ্যান্ড OH মাইনাস, এইটা। বুঝতে পেরেছো, তো NH4OH কি জিনিস, একটা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রক্সাইডকে আমরা কি বলবো, মাইল্ড বেস বলতে পারি। ঠিক আছে, মাইল্ড বেস, মাইল্ড বেস কথাটার মানে খুব মৃদু একটা ক্ষার, এটা বলা যেতে পারে। ওকে, নেক্সট চলো পরেরটা, এটা হয়ে গেল। নেক্সট পরের পার্টটা দেখে নাও, পরের পার্টটা হচ্ছে এটা। হ্যাঁ, বেসেস আর সোপি টু টাচ অ্যান্ড জেনারেট ড্যাশ আয়নস। আচ্ছা, বেস হচ্ছে স্লিপারি, ঠিক আছে, ক্ষার জাতীয় যে কোনো পদার্থ সেটা হচ্ছে স্লিপ, ঠিক আছে, সেটা পিচ্ছিল রূপে থাকে বা পিচ্ছিলকারক একটা পদার্থ, তারা বেসিক্যালি কি আয়ন তৈরি করে, হাইড্রক্সিল আয়ন, আর্গেনিয়াস কনসেপ্ট দেখিয়ে দিয়েছি। হোয়াট ইজ দ্য প্রোডাক্ট ফর্ম হোয়েন সোডিয়াম বাইকার্বনেট ইজ হিটেড স্ট্রংলি। আচ্ছা, সোডিয়াম বাইকার্বনেট NaHCO3 কে যখন স্ট্রংলি হিট করা হবে তখন Na2CO3 গ্যাস তার মধ্যে দিয়ে তৈরি হবে, মানে Na2CO3 তৈরি হবে, মানে সোডিয়াম কার্বনেট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সোডিয়াম বাইকার্বনেট বা বেকিং সোডা, তাকে যদি তুমি হিট করো তখন সোডিয়াম কার্বনেট তৈরি হয়, Na2CO3 তৈরি হয়। নেক্সট, ড্যাশ ইজ দ্য স্ট্রংগেস্ট বেস্ট ইন দ্য অ্যাকোয়াস সলিউশন, ডাইইথাইল অ্যামিন। ঠিক, ডাইইথাইল অ্যামিন মানে হচ্ছে C2H5 ঠিক আছে, নাইট্রোজেনের লোন পেয়ার থাকবে, সেই কারণে এটা স্ট্রং বেস হবে। যাই হোক, এটা অপশন বেস কোয়েশ্চেন, এটা অপশানে কি আছে তার উপর ডিপেন্ড করবে। নেক্সট, ওয়ান প্রপার্টি অফ অ্যামোনিয়া। আচ্ছা, অ্যামোনিয়া কি, ইটস অ্যাকোয়াস সলিউশন টার্নস, তোমার লাল লিটমাস কাগজকে ব্লু করে দেবে, কারণ ওয়ান প্রপার্টি অফ অ্যামোনিয়া কি, অ্যামোনিয়ার অ্যাকোয়াস সলিউশন কি বললাম, NH3+H2O, সেটা গিয়ে তৈরি হবে NH4OH। তো NH4OH তো ক্ষার, আর আমরা কি জানি যে বেস বা ক্ষার কি করে, লাল লিটমাস কাগজকে নীল কালার করে, তাই না, তো রেড লিটমাস পেপারকে তারা ব্লু কালারে কনভার্ট করে দেবে। ঠিক আছে, এইগুলো মাথায় রাখতে হবে। নেক্সট, অক্সাইডস অফ ড্যাশ উইল টার্নস রেড লিটমাস পেপার টু ব্লু, লাল লিটমাসকে নীল কালার করবে কে, অক্সাইড কার, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কি বললাম, ম্যাঙ্গানিজ একটা মেটাল, তো
তো মেটালের সাথে অক্সিজেন মিশে আছে মানে মেটালিক অক্সাইড। আর আজকের ক্লাসের মানে এই পার্টের একদম ফার্স্টে কি দেখিয়েছি, মেটালিক অক্সাইড তারা সবসময় কি টাইপের অক্সাইড হয়, তারা বেসিক অক্সাইড হবে। তো বেসিক অক্সাইড মানেই তারা লাল লিটমাসকে নীল কালার করে দেবে। একটা জিনিসের সাথে আরেকটা জিনিস অ্যাসোসিয়েটেড, একটু কনসেপচুয়ালি পড়লে এখান থেকে কোয়েশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। হ্যাঁ, নেক্সট, when a chemical which is basic in nature is treated with the turmeric paste, ঠিক আছে, it turns dash in color, ঠিক আছে, it turns dash in color। আচ্ছা, তাহলে it turns dash in color, chemical which is basic in nature is treated the turmeric paste। আচ্ছা, হলুদের সাথে, হ্যাঁ, টার্মারিক পেস্ট মানে হচ্ছে হলুদ, হলুদের সাথে ক্ষারকীয় কোনো পদার্থ যদি আমরা মিক্স আপ করি তখন সলিউশনের যে কালার হয়ে যাবে সেই কালারটা হচ্ছে রেড কালার হয়ে যাবে, কারণ টার্মারিক পেস্ট যেটা, এই টার্মারিক পেস্ট একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে। ঠিক আছে, ইন্ডিকেটর মানে টার্মারিক পেস্ট একটা নির্দেশক হিসেবে কাজ করে। মাইন্ড ইট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য কোয়ালিটি অফ দ্য বেসেস। আচ্ছা, বেসের কোয়ালিটি কোনটা নয়? দেখো, প্রথম বলছে যে বেস চেঞ্জেস দ্য কালার অফ দ্য লিটমাস, ঠিক আছে, ফিলস স্লিপারি বা সোপি, ঠিক আছে, দেয়ার অ্যাকোয়াস সলিউশন কন্ডাক্ট অ্যান্ড ইলেকট্রিক কারেন্ট, হ্যাঁ তাও ঠিক আছে। যদি আমরা সোডিয়াম হাইড্রক্সাইডের কথা বলি, তো সোডিয়াম হাইড্রক্সাইডের অ্যাকোয়াস সলিউশনে Na+OH- আয়ন্স তৈরি হয়। তো যারা আয়ন্স তৈরি করতে পারে তারাই ইলেকট্রিসিটি বা কারেন্টকে কন্ডাক্ট করতে পারে, তো এটাও ঠিক আছে। আর টেস্টে সুইট, তাই খার খেলে সুইট লাগে, যদি এটাতে মানতে কেউ নাচো একবার খার খেয়ে দেখবে, মানে একবার সাবানকে জলে দিয়ে সেই সাবান গোলা জলটাকে একবার খেয়ে দেখবে, তো খেলে এটা বুঝতে পারবে যে এটা ঠিক আছে নাকি ভুল আছে। ওকে, নেক্সট, চলো পরেরটা দেখো। এবার পিএইচ সম্পর্কে কয়েকটা জিনিস আমরা পড়বো। তো পিএইচ আমাদের কি কাজে লাগে একবার ছোট্ট করে জাস্ট রিভিশন দিয়ে দিই। পিএইচ হচ্ছে এমন একটা জিনিস যে যেটা একটা স্কেল, স্কেলের রেঞ্জ থাকে 0 থেকে 14। পিএইচ দিয়ে আমরা কোনো একটা সলিউশনের নেচারকে বোঝাই, যে কোনো একটা সলিউশন অ্যাসিডিক নাকি কোনো একটা সলিউশন বেসিক। 7-এর থেকে কম আসলে সেটা অ্যাসিডিক হবে, 7-এর থেকে বেশি হলে সেটা বেসিক বা ক্ষারীয় হবে, 7-এ যদি থাকে সেটা নিউট্রাল হবে। যে 7-এর থেকে যত কম, যার পিএইচ ভ্যালু 7-এর থেকে যত কম সে তত বেশি অ্যাসিডিক, যার পিএইচ ভ্যালু 7-এর থেকে যত বেশি সে তত বেশি বেসিক, আর 7 থাকলে এক্স্যাক্ট নিউট্রাল। তো পিএইচ স্কেল রেঞ্জ কি করেছে, সেটা হচ্ছে 0 থেকে 14। আর পিএইচ একটা কি স্কেল, লগারিদম স্কেল বলা হয়। পিএইচ এর ম্যাথমেটিক্যাল ফর্মুলা কি, পিএইচ ইকুয়াল টু -log বেস 10 কনসেন্ট্রেশন অফ H+ বা অ্যাক্টিভিটি অফ H+। আবিষ্কার কে করেছেন, বিজ্ঞানী সোরেনসেন। চলো, দ্য রিয়াকশন বিটুইন অ্যান অ্যাসিড অ্যান্ড বেস ইজ নোন অ্যাজ নিউট্রালাইজেশন রিয়াকশন। স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেসের আমরা ছোটবেলা থেকে জানি যে অ্যাসিড এবং বেসের কেমিক্যাল রিয়াকশনে তৈরি হয় হচ্ছে সল্ট আর ওয়াটার। এক্সাম্পল হিসেবে আমরা বলবো যে HCl এবং NaOH এর কেমিক্যাল রিয়াকশনে NaCl আর H2 তৈরি হয়। এইটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিয়াকশন। যদি তোমাকে জিজ্ঞেস করে এই পার্টিকুলার বিক্রিয়ার পিএইচ এর ভ্যালু কত, তুমি বলবে পিএইচ এর ভ্যালু 7, কারণ এই বিক্রিয়াতে অ্যাসিড বা বেস কেউ ডমিনেট করতে পারেনি। এইটা হলো অ্যাসিড, এইটা হলো বেস, অ্যাসিড এবং বেস পুরোপুরি একজন আরেকজনের যারা নিউট্রালাইজ হয়ে গেছে, নিউট্রালাইজ হয়ে গিয়ে সল্ট এবং ওয়াটার তৈরি করেছে। নেক্সট, অ্যাসিড চেঞ্জেস দ্য কালার অফ দ্য ব্লু লিটমাস টু রেড এবং পিএইচ ভ্যালু <7। পিএইচ কে মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, সেই যন্ত্রটাকে পিএইচ মিটার বলে। দ্য অ্যাপারেটাস ইউজ টু টেস্ট দ্য অ্যাসিডিটি অফ দ্য অ্যাকোয়াস সলিউশন, মানে পিএইচ মাপার যন্ত্রের নাম পিএইচ মিটার। সোডা ওয়াটার, সোডা ওয়াটার হচ্ছে অ্যাসিডিক ইন নেচার, সোডা ওয়াটার অ্যাসিডিক ইন নেচার বলে তার পিএইচ <7 হবে। লেমন জুস, লেমন জুস অ্যাসিডিক, এটা WBCS পরীক্ষাতে 2018 বা 19-এ এই কোয়েশ্চেনটা প্রিলিমস পরীক্ষাতে এসেছিল যে লেমন জুসের এক্সপেক্টেড পিএইচ কত হবে, <7, 7-এর কম। এবার পরীক্ষাতে 7-এর কম এখানে দেওয়া আছে অপশনের ওপরে, এক্স্যাক্ট ভ্যালু যদি জিজ্ঞেস করে ওয়ান শট রিভিশন সিরিজে চলে যাবে, সেখানে দেখবি যে পিএইচ এর একটা পুরো চার্ট দেওয়া আছে, ঠিক আছে, কার পিএইচ ভ্যালু কত, পুরো 0 থেকে 14 পর্যন্ত যে কটা সলিউশন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে লাগে বা দরকার হয় তাদের পুরোপুরি চার্ট দেওয়া আছে, ঠিক আছে, তো সেই চার্টটা একবার ভালো করে দেখে নেবে। নেক্সট, পরেরটা বলছে পিএইচ অফ সলিউশন 7, সো ইট ইজ 7 যদি কারোর পিএইচ হয় তো সেইটা আমাদের কি হবে, সেইটা বলবে যে নিউট্রাল সলিউশন হবে। নেক্সট, ড্যাশ হ্যাজ পিএইচ ভ্যালু ইকুয়াল টু 7, ওয়াটারের পিএইচ ভ্যালু কত হবে, ওয়াটার তো অ্যাসিডিকো না বেসিকো না, তো ওয়াটারের পিএইচ ভ্যালু কত হবে, বলবে 7 হবে।
নেক্সট, হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য পিএইচ অফ মিল্ক? ভাই মিল্ক সেটা কি ল্যাক্টোব্যাসিলাস, বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়ে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে। তো মিল্কের পিএইচ কত হবে? মিল্কের পিএইচ 7 থেকে কম হবে, তো মিল্ক সেই কারণে কি হবে? স্লাইটলি অ্যাসিডিক হবে। ওকে, নেক্সট পরেরটা, হোয়াট ইজ দ্য পিএইচ ভ্যালু অফ দ্য হিউম্যান ব্লাড? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মানুষের রক্তের পিএইচ ভ্যালু কত? তো বলবে 7.4, 7.4 থেকে 7.5 হবে মানুষের রক্তের পিএইচ ভ্যালু। ওকে, ঠিক আছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট পরেরটা বলছে পিএইচ ভ্যালু অফ দ্য টুথ স্টার্টস টু ডিকে। দেখো দাঁতে দেখবে যে অত্যাধিক চকলেট খেলে দাঁতে যে পোকা ধরে যায়, কেন? তখন দাঁতের যে পিএইচ লেভেল আছে সেই পিএইচ লেভেল 5.5, এটা অপটিমাম ভ্যালু। এই অপটিমাম ভ্যালুর থেকে নিচে নেমে গেলে দাঁত ক্ষয় হতে আরম্ভ করবে, তো 5.5 এর কি হয়ে যাবে? নিচে নেমে যাবে। নেক্সট, পিএইচ অফ দ্য পিওর ওয়াটার H2O অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা হচ্ছে 7। পিএইচ এর যেটা আমাদের ম্যাথামেটিক্যাল ফর্মুলা সেটা একবার একটু লিখে দিই, এটা নোট করে নেবে যাদের কাছে নেই, ঠিক আছে? pH is equal to minus log base 10 concentration of H plus, এটা গেল। আচ্ছা, pH of the lemon juice is 4, that means pH লেমন জুসের কি হবে? অ্যাসিডিক হবে, ঠিক আছে? নেক্সট, the process of depositing a layer of any desired metal on other material by means in electricity is called electroplating। মানে তড়িতের সাহায্য নিয়ে বা কারেন্টের সাহায্য নিয়ে কোনো একটা লো কোয়ালিটির মেটালের ওপরে কোনো একটা হাই কোয়ালিটির মেটালের একটা আস্তরণ দেওয়ার যে প্রসেস, সেটাকে তড়িৎ লেপন পদ্ধতি বা ইংরেজিতে ইলেকট্রোপ্লেটিং পদ্ধতি বলা হয়। এটা WBCS মেইনস পরীক্ষাতে এবং আদার্স এক্সামেও বহুবার এসছে এই কোয়েশ্চেনটা। নেক্সট, ব্যাকটেরিয়া ডেস্ট্রয় ব্যাকটেরিয়া ইন স্টমাক। আমাদের স্টমাকে ব্যাকটেরিয়াকে ডেস্ট্রয় করে কে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। আগের দিন তোমাদের জিজ্ঞেস করেছিলাম যে আমাদের স্টমাকে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যায় সেটা স্ট্রং নাকি উইক, সেটা তোমরা বলবে। মানে কনসেন্ট্রেট হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যায় নাকি ডাইলুট হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যায়, এবং তার পিএইচ লেভেল কত সেটাও বলবে। নেক্সট, দ্য বাফার অ্যাকশন অফ ব্লাড ডিউ টু প্রেজেন্স অফ। দেখো রক্ত কি জিনিস একটা? তুমি বলবে যে স্যার রক্ত একটা বেসিক সলিউশন, ঠিক, কারণ রক্তের পিএইচ কত? রক্তের পিএইচ হচ্ছে 7.4, তার মানে হচ্ছে মাইল্ড বেসিক। এবার রক্ত কি? রক্ত হচ্ছে বাইকার্বনেট, মানে কার্বনিক অ্যাসিড এবং বাইকার্বনেট লবণ। কার্বনিক অ্যাসিড মানে H2CO3, বাইকার্বনেট লবণ মানে হচ্ছে HCO3-, তার একটা বাফার সলিউশন হয়। হুইচ স্টেজ ইজ সুইটেবল ইন্ডিকেটর when solution of the sodium carbonate mixed with the sulfuric acid? শোনো, সোডিয়াম কার্বনেট হচ্ছে বেসিক্যালি একটা তোমার সোডিয়াম কার্বনেট আমরা বলছি উইক বেস, ঠিক আছে? সালফুরিক অ্যাসিড হচ্ছে স্ট্রং অ্যাসিড। তো কনসেপ্ট হচ্ছে স্ট্রং অ্যাসিড আর উইক বেসের যখন আমাদের টাইট্রেশন হয়, বা স্ট্রং অ্যাসিড আর উইক বেসের যখন আমাদের কেমিক্যাল রিয়াকশন হয়, তো সেই কেমিক্যাল রিয়াকশনকে বোঝার জন্য বা সেই কেমিক্যাল রিয়াকশনের এন্ডিং পয়েন্ট কোথায় আছে সেই এন্ডিং পয়েন্ট জানার জন্য আমরা যে ইন্ডিকেটর ব্যবহার করে থাকি, ঠিক আছে, সেই ইন্ডিকেটরের নাম হচ্ছে বেসিক্যালি মিথাইল অরেঞ্জ। তো আমাকে তোমরা বলো যে মিথাইল অরেঞ্জ যে ইন্ডিকেটর আছে সেই ইন্ডিকেটরের বেসিক সলিউশনে, ঠিক আছে, ক্ষারীয় দ্রবণে এই মিথাইল অরেঞ্জের বর্ণ কি হয়, ঠিক আছে, বা কালার কি হয়, এটা আমায় বলো দেখি। নেক্সট পরেরটা দেখো, ড্যাশ উইল রিপ্লেস হাইড্রোজেন ফ্রম অ্যাসিড টু ফর্ম সল্ট। মানে কোয়েশ্চেনটা কেমন বলতে চাইছে? ধর আমি বলছি যে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বা H2SO4 এর সাথে সোডিয়াম মেটালের কেমিক্যাল রিয়াকশন করছি। তো সোডিয়াম মেটালের যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কেমিক্যাল রিয়াকশন করব, কি তৈরি হবে জানো? প্রথমে তৈরি হবে NaHSO4, সোডিয়াম বাইসালফেট তৈরি হবে, প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। তো এই যে হাইড্রোজেন অ্যাটমস আছে বা হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেন অ্যাটমকে পুরোপুরিভাবে রিপ্লেস কে করে দিতে পারলো? সোডিয়াম। তার মানে আমরা বলতে পারি যে হাইড্রোজেন উইল রিপ্লেসড বাই সোডিয়াম মেটাল। হাইড্রোজেন রিপ্লেস হয়েছে কার দ্বারা? সোডিয়াম মেটাল দ্বারা। তো সোডিয়ামের এই ক্ষমতা আছে এই জিনিসটাকে করে দেওয়ার। কিন্তু আমি যদি এইটা সিলভার দিয়ে করি, ধরো আমি যদি এরকম করি, H2SO4 আছে, প্লাস আমি সিলভার দিলাম, সিলভার মেটাল দিলাম, তো সিলভার মেটাল দিয়ে আমি বলতে চাইছি তাহলে স্যার এইখানে কি AgSO4 প্লাস H2 হবে? তুমি বলবে না, কিন্তু এটা জিঙ্ক দিয়ে করলে হবে। তার মানে এই কেমিক্যাল রিয়াকশন হচ্ছে,
এই কেমিক্যাল রিয়াকশন হচ্ছে না, তার মানে সিলভারের ক্ষমতা নেই হাইড্রোজেনকে রিপ্লেস করে সেখানে জায়গা নেওয়ার, কারণ সিলভার ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, এইগুলো সব ইসিএস ইলেকট্রোকেমিক্যাল সিরিজের উপরে ডিপেন্ড করে। তো সিলভার ইলেকট্রোকেমিক্যাল সিরিজে হাইড্রোজেনের তলায় অবস্থিত। তো যারা হাইড্রোজেনের তলায় অবস্থিত থাকবে তাদের অ্যাক্টিভিটি হাইড্রোজেনের তুলনায় কম হবে, যারা হাইড্রোজেনের ওপরে অবস্থান করবে তাদের অ্যাক্টিভিটি হাইড্রোজেনের তুলনায় বেশি হবে। তো সেডিএম মানে এনে এটা হাইড্রোজেনের ওপরে অবস্থিত আছে বলে সোডিয়াম বলো, ম্যাগনেসিয়াম বলো, জিঙ্ক বলো, এরা কি করতে পারবে সালফুরিক অ্যাসিড থেকে বা নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড যাই বলো, সেই অ্যাসিড থেকে হাইড্রোজেনকে রিপ্লেস করে সেই জায়গাটা নিয়ে নিতে পারবে। ওকে, এই হলো কনসেপ্ট। আচ্ছা, তো গেল। নেক্সট পরেরটা দেখো, পরের পার্ট কি বলছে, ইন সলিউশন ইন হুইচ সলিউশন কনসেন্ট্রেশন অফ H+ ইজ ম্যাক্সিমাম বাই pH 5। এইটা বেসিক্যালি ডিপেন্ড করবে অপশানের ওপরে। কোয়েশ্চেন তোমাকে কি বললাম, একটা জিনিস ভালো করে বোঝো, pH = 2 আছে আর pH = 5 আছে। তোমাকে বললো যে হুইচ ওয়ান ইজ মোর অ্যাসিডিক, ভালো করে বোঝো, pH 2 আছে pH 5 আছে, তোমাকে বললো হুইচ ওয়ান ইজ মোর অ্যাসিডিক বলো, তুমি বলবে pH 2 বেশি অ্যাসিডিক। কেন, কি শেখালাম, 7 হচ্ছে অপটিমাম লেভেল, 7-এর থেকে যে যত কম থাকবে সে তত বেশি অ্যাসিডিক হবে। তার মানে 7-এর থেকে 2 অনেক তলায় আছে, তার মানে pH 2 হচ্ছে বেশি অ্যাসিডিক। তাহলে pH 2 যদি বেশি অ্যাসিডিক হয়, কত টাইমস বেশি অ্যাসিডিক যদি তোমাকে জিজ্ঞেস করে, ঠিক আছে, তো তুমি বলবে কি যে স্যার এইটা এবং এটার মধ্যে গ্যাপ দেখো, সিম্পল কথা, এটার মধ্যে গ্যাপ দেখো, গ্যাপ কত আছে, গ্যাপ হচ্ছে 3-এর গ্যাপ আছে, তাহলে 3-এর গ্যাপ যদি থাকে তার মানে কত হবে, 1000। কত টাইমস বেশি অ্যাসিডিক, বলবে 1000 গুণ বেশি অ্যাসিডিক। গেল। নেক্সট পরেরটা দেখো, বলছে ড্যাশ ইজ ইউজ টু আয়োডাইজ দ্য কমন সল্ট। আচ্ছা, কোনটা কমন সল্টকে আয়োডাইজ করার জন্য বেসিক্যালি ব্যবহার করা হয়, পটাশিয়াম আয়োডেট। এই যে আয়োডিন যুক্ত লবণ আমরা বলি না KiO3, পটাশিয়াম আয়োডেটের ফর্মুলা এটা KiO3, এই KiO3 বেসিক্যালি আয়োডাইজ সল্টে লাগে বা কম্পোজিশন। ড্যাশ ইজ অবটেন বাই দ্য ইভাপোরেশন অফ সি, বাই সমুদ্রের জলের মধ্যে লবণ থাকে, তো সমুদ্রের জলকে বাষ্পীভবন প্রক্রিয়ায় যদি সমুদ্রের জলকে করা হয় তো সল্ট তার মধ্যে ইভাপোরেট হয়ে যাবে, ঠিক আছে, সল্ট, ঠিক আছে, ইভাপোরেশন দেখা যাবে। নেক্সট বলছে মোস্ট লিকুইড দ্যাট কন্ডাক্ট ইলেকট্রিসিটি আর সলিউশন অফ অ্যাসিড অ্যান্ড বেসেস আর অ্যান্ড সল্ট, মানে যারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে তারা অ্যাসিডও করতে পারে, বেসও করতে পারে, সল্টও করতে পারে, যেমন অ্যাকোয়াস সলিউশন অফ দ্য সল্ট NaCl, ঠিক আছে, NaCl Na+Cl- ডিউ টু ফর্মেশন অফ দ্য আয়ন্স, ক্যাটায়ন্স বা অ্যানায়ন্স, অ্যাকোয়াস সলিউশনে Na+Cl- আয়ন তৈরি হয়, তো সেই কারণে এই কাজটা তারা করতে পারবে। নেক্সট পরেরটা, ইন অ্যান অ্যাসিড অ্যান্ড বেস রিয়াকশন হুইচ প্রোডাক্ট ইজ প্রডিউসড অ্যালং উইথ দ্য সল্ট, ভাই অ্যাসিড আর বেসের কেমিক্যাল রিয়াকশনে কে কে তৈরি হয়, বললাম সল্ট আর ওয়াটার তৈরি হয়, S+W তৈরি হয়, ঠিক আছে, তো এটা হলো। নেক্সট, গ্যাস্ট্রিক জুস হ্যাজ এ pH অফ অ্যাবাউট 1.5 to 3.5, গ্যাস্ট্রিক জুস তার pH কত হবে, 1.5 থেকে 3.5 এর মধ্যে থাকবে, এইটা হচ্ছে গ্যাস্ট্রিক জুসের pH এর ভ্যালু, ঠিক, যেটা তোমাদের জিজ্ঞেস করছিলাম। তাহলে এইটা দেখে বলো যে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা সেখানে থাকে সেটা কনসেন্ট্রেট হাইড্রোক্লোরিক অ্যাসিড না ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। নেক্সট চলো পরেরটা, হুইচ সলিউশন ইজ ইউজড ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফি সিলভার ক্লোরাইড, বাই ফটোগ্রাফিক পারপাসে যেটাই ব্যবহার করা হয় দুটো অপশানে থাকবে, একটা সিলভার ব্রোমাইড একটা সিলভার ক্লোরাইড, দুটোই হয়, এখানে AgCl এর কথা বলেছে, সিলভার ক্লোরাইডের কথা বলেছে, আরেকটাও অপশানে হতে পারে AgBr হতে পারে, AgBr মানে হচ্ছে সিলভার ব্রোমাইড, এটাও হতে পারে। নেক্সট পরেরটা, ড্যাশ রিপ্রেজেন্ট দ্য pH অফ অ্যান অ্যাসিডিক সলিউশন, 2, 9, 10 আর ধরো 7, এই চারটে অপশানে আছে, কোনটা অ্যাসিডিক সলিউশন হবে 7-এর থেকে কম। তো কনসেপ্ট কি বোঝা গেল, যে কনসেপ্টটা কি, কনসেপ্টের ওপরে ঘুরিয়ে পেঁচিয়ে কোয়েশ্চেন দিয়েছে, ঠিক আছে, একই কনসেপ্টের ওপরে বেস করে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে কোয়েশ্চেন পেপার সেট করা হয়েছে, রাইট। নেক্সট, অন দ্য pH স্কেল উই ক্যান মেজার pH 0 থেকে কত 14 পর্যন্ত মেজার করতে পারি। ব্লু লিটমাস পেপার টু অ্যাডেড আননোন লিকুইড ইন টেস্ট টিউব ট্রান্সলেট, তার মানে নীল লিটমাস লাল কালার করছে, তার মানে কে হবে, অ্যাসিড হবে, সিম্পল। ড্যাশ ইন দ্য অ্যালোট্রপিক ফর্ম অফ কার্বন, আচ্ছা কার্বনের অ্যালোট্রপ ডায়মন্ড এবং গ্রাফাইট দুটো হয়, ক্রিস্টালাইন অ্যালোট্রপ কোল এগুলো হয়, তো সেটা মাথায় রাখবে। হোয়াট ইজ দ্য pH অফ দ্য রেইন ওয়াটার ডিউরিং দ্য অ্যাসিড রেইন, অ্যাসিড রেনের pH কত জানতে চাইছে, অ্যাসিড রেনের pH ভাই, ঠিক,
5.6 এর নিচে। এই 5.6 হচ্ছে নর্মাল রেইনের পিএইচ এর অপটিমাম লেভেল। তো এই পিএইচ এর থেকে যখন পিএইচ কমে যাবে তখনই একটা রেইনকে অ্যাসিড রেইন হিসেবে কনসিডার করা হবে। নেক্সট, দ্য পিএইচ ইন কেমিস্ট্রি ইজ অ্যান অ্যাব্রিভিয়েশন অফ পাওয়ার অফ দ্য হাইড্রোজেন। অ্যাকচুয়ালি নাম হচ্ছে পোটেন্স অফ দ্য হাইড্রোজেন, POTENZ, পোটেন্স অফ হাইড্রোজেন। তো এখানে পোটেন্স অফ হাইড্রোজেন না বলে পাওয়ার অফ হাইড্রোজেন বলেছে, ঠিক আছে? তো অপশনের উপরে ডিপেন্ড করবে। লাস্ট কোয়েশ্চেন, দ্য পিএইচ অফ এ লিকুইড ইজ ফাউন্ড টু বি 7, হোয়াট ইজ দ্য লিকুইড? ইজ দ্যাট ইজ ওয়াটার, ঠিক আছে? ওয়াটার নিউট্রাল এটা। আর আরেকটা জিনিস, পিএইচ অফ সয়েল, মাটির পিএইচও জানতে চায়। পিএইচ অফ সয়েল তুমি বলবে সয়েলের পিএইচ এর যে রেঞ্জ থাকে সেটা 6.5 থেকে 7.5 থাকবে, এবং সয়েলের পিএইচ এর যে নেচার থাকবে সেই নেচারটা নিউট্রাল নেচার থাকবে, ঠিক আছে? নিউট্রাল নেচার হলে তবেই কিন্তু এই জিনিসটা হবে। ওকে, তো অ্যাসিড বেস সল্ট আমাদের যা যা আসতে পারে পরীক্ষার জন্য কমপ্লিটলি পুরো রেডি করে দিলাম। তাহলে এই ভিডিওতে তোমরা কি কি জিনিস পেলে? সলিউশন পেলে, অ্যাসিড বেস সল্ট পেলে, এবং অ্যাটমিক স্ট্রাকচার পেলে। এই তিনটে পার্টকে খুব ভালো করে করবে, ঠিক আছে? 3 to 4 কোয়েশ্চেন এখান থেকে তোমরা পাবে। ওকে, তো আশা করি সেশনটা ভালো লাগলো। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং তোমাদের মূল্যবান ফিডব্যাক দেবে। এরকম এই যে রিভিশন সিরিজটা বলছি, কেউ যদি শুধু এই রিভিশন সিরিজটা এক্সামের আগে ভালো করে যায়, তো আশা করি সে খুব বেনিফিটেড হবে এই ক্লাসগুলো থেকে বা এই সেশনগুলো থেকে, ঠিক আছে? তো নেক্সট সেশনে সবার সাথে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নেক্সট ক্লাসের জন্য রেডি থাকো। থ্যাংক ইউ সো মাচ।